এগেন বায়োলজি ওয়ান শট। আজকে আমাদের অধ্যায় জীববিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায়, যে অধ্যায়ের নাম টিস্যু ও টিস্যুতন্ত্র। অধ্যায়টা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন কোনো অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হয় নাই যে বছর বা যে বিশ্ববিদ্যালয়ে সাধারণত এখান থেকে প্রশ্ন হয় না। এমন কোনো মেডিকেল কোশ্চেন নাই যে সকল কোশ্চেনে সাধারণত এখান থেকে প্রশ্ন পাওয়া যায় না। প্রত্যেকটা বার এখান থেকে প্রশ্ন পাওয়া যায়। আর বোর্ডের পরীক্ষায় তো এটা একটা কমন অধ্যায় যে এখান থেকে তোমার প্রশ্ন থাকেই। খুব গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই অধ্যায়টা একটু বোরিং হয়। এই অধ্যায় চিত্র আছে কিছু বড় বড়। এই বড় বড় চিত্রের জন্য এই অধ্যায়টা অনেকখানি বোরিং হয়। কিন্তু তুমি যদি এটাকে একটু জয় করতে পারো, অর্থাৎ এখানে তোমার 3টা চিত্র আঁকা শিখতে হবে। এই 3টা চিত্র যদি তুমি আঁকাইতে শিখতে পারো তাহলে এই অধ্যায়ে তোমার লেখা অনেক কম আর নাম্বার অনেক বেশি, অঙ্কের মতো নাম্বার ওঠে। এই অধ্যায়ে ফুল অ্যান্সার করলে, মানে এই অধ্যায় থেকে যদি একটা সৃজনশীল হয় আর সেই সৃজনশীল যদি তুমি ফুল অ্যান্সার করো তাহলে সেক্ষেত্রে 10-এ 10 পাওয়া যায়। বুঝতে পারছো? অনেক প্রশ্ন আছে, যেমন অনেক অধ্যায় আছে যেখান থেকে তুমি যতই ভালো করে লিখো তারপরেও কিন্তু তোমার পূর্ণ নম্বর দিবে না। কিন্তু এই অধ্যায় থেকে তুমি যদি অ্যাকুরেট লিখতে পারো তাহলে তোমাকে কিন্তু 10-এ 10 দিব। বুঝতে পারছো? আর এই অধ্যায়টা তোমার যেমন এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, তেমনিভাবে তোমার হলো এটা সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ, তেমন এটা ক এবং খ প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। আবার এখান থেকে মেন প্র্যাকটিক্যাল, মানে এইচএসসি যে তুমি প্র্যাকটিক্যাল দিবা, তো এই অধ্যায় থেকেই তোমার প্র্যাকটিক্যাল থাকবে। এই অধ্যায়ের চিত্র তুমি যেটাকে তুমি ভয় করতেছো, এই চিত্রই তোমার প্র্যাকটিক্যাল পরীক্ষার মধ্যে আঁকানো লাগবে। তাই ভয় না করে এখনই যদি তুমি এখানে একটু প্র্যাকটিস করো তাহলে কিন্তু একের ভিতরে 3-4টা কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে শুরু করি পরবর্তী স্টেপ। দেখো, সিকিউ টাইপ অ্যানালাইসিসের মধ্যে ওই অধ্যায়ে তোমার সৃজনশীল প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন হলো যে ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। ভাজক টিস্যু ও স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। পার্থক্য 2 নম্বর, ভাজক টিস্যুর প্রকারভেদ। ভাজক টিস্যুর প্রকারভেদ। 3 নম্বর কোশ্চেন হলো এখান থেকে পত্ররন্ধ্র ও পানি পত্ররন্ধ্র, মানে হাইডা থ্রোট রন্ধ্র, এদের গঠন এদের মধ্যে পার্থক্য। 4 নাম্বারটা হলো মূল বা কাণ্ডের অন্তর্গঠন চিত্রসহ অন্তর্গঠন ও পার্থক্য। 5 নম্বর কোশ্চেন হলো এখানে পরিবহন কলাগুচ্ছর প্রকারভেদ। পরিবহন কলাগুচ্ছের প্রকারভেদ। 5 নম্বর কোশ্চেন, এখানে চিত্রসহ। তারপর এই কয়েকটা টপিকস এখানে মেইন। এই কয়েকটা টপিকস যদি তুমি এখান থেকে মুখস্থ করো, এই অধ্যায় থেকে দেখো মাত্র 5টা কোশ্চেন, 1 2 3 4 5, এই 5টা কোশ্চেন যদি তুমি এই অধ্যায় থেকে মুখস্থ করো, আল্লাহর রহমতে তোমার এই অধ্যায় থেকে যে টাইপের সৃজনশীল হোক তোমার কমন পড়বে। তাহলে পড়া কিন্তু অনেক কম। তুমি ভয় না পেয়ে শুধু শুরু করবা, একটা সময় শেষ হয়ে যাবে। ফলশ্রুতিতে পরীক্ষার মধ্যে 10-এর মধ্যে 10 একটা সৃজনশীলে।
তো আসো এই জিনিসগুলো অবশ্যই নোট করে রাখবা। আর এর প্রশ্নের উত্তর তো আমি এখন বলেই দিব, নোট দিব। এটা শোনার পর, এটা দেখার পর আলাদা একটা শিট তৈরি করে রাখবা, একটু নোট তৈরি করে রাখবা নিজের মতো করে। পরীক্ষার আগে শুধু রিভিশন দিবা, তারপর পরীক্ষার কেন্দ্রে যাবা, পরীক্ষা কিন্তু 100 হবে। এখন শুরু। অধ্যায়ের নামই কিন্তু টিস্যু ও টিস্যুর তন্ত্র। তাহলে এই টিস্যু কিন্তু টয়লেট কিংবা ফেসিয়াল টিস্যু না। এই টিস্যু হলো কতগুলো কোষের সমষ্টি, যারা উদ্ভিদ কিংবা প্রাণীদেহ গঠন করে থাকে। তাহলে জীবদেহ গঠনের একটা একক হলো এই টিস্যু। মৌলিক এককের কথা বলি না কিন্তু, তোমার একটা জীবদেহ গঠনের জন্য কয়েকটা একক আছে: কোষ, টিস্যু, অঙ্গ, অঙ্গতন্ত্র। এর মধ্যে কোষ হলো মৌলিক একক, আর বাকিগুলো হইল সাধারণ একক। তাহলে এই টিস্যু জীবদেহের গঠনের কিন্তু একটা একক। তাহলে প্রথমে আমরা এই টিস্যুর সংজ্ঞা দিব। টিস্যুর সংজ্ঞার মধ্যে তিনটা কথা খুব গুরুত্বপূর্ণ। যখন কতগুলো কোষ, তাহলে টিস্যু হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো এখানে অবশ্যই একটা না কয়েকটা কোষ থাকতে হবে। যখন কতগুলা কোষ, তোমার একই জায়গা থেকে উৎপত্তি, একই জায়গা হতে উৎপত্তি, একই জায়গায় অবস্থান এবং একই ধরনের কাজ। তাহলে যখন কতগুলো কোষ একই জায়গা হতে উৎপত্তি, একই জায়গায় অবস্থান এবং একই ধরনের কাজ করবে, তখন ওই কোষ সমষ্টিকে টিস্যু বলা হবে। তাহলে টিস্যু হওয়ার জন্য 1 নম্বর শর্ত এখানে কতগুলো কোষ হওয়া লাগবে। তারপর তারা একই জায়গা থেকে উৎপত্তি লাভ করবে, তারপর তারা একই জায়গায় অবস্থান করবে, তারপর তারা একই ধরনের কাজ করবে। তখন ওই কোষ সমষ্টিকে একত্রে কি বলা হবে? টিস্যু বলা হবে। যেমন ধরো পেশি টিস্যু। এই পেশি টিস্যু তৈরি করতে একটা কোষ না, অনেকগুলা পেশি কোষ লাগে। তাহলে অনেকগুলা পেশি কোষ মিলা কি তৈরি হয়? পেশি টিস্যু। তারপর কি, এরা একই জায়গা থেকে মানে ভ্রূণীয় মেসোটার্ম থেকে উৎপত্তি লাভ করে। তারপর কি, এদের অবস্থান কঙ্কালের উপরে। এই যে দেখো হাতের মাংসপেশিগুলো কঙ্কালের উপরে, এবং তাদের সকলেরই কাজ কি? তোমার চলাচল নিয়ন্ত্রণ করা। তাহলে এই যে একে যে আমরা পেশি টিস্যু বললাম, টিস্যু হওয়ার শর্তের মধ্যে ছিল কতগুলা কোষ। এখানে পেশিটাও কি কতগুলা কোষ দ্বারা তৈরি। তারপর শর্ত ছিল একই জায়গা থেকে উৎপত্তি। এখানকার পেশিগুলা সবাই মেসোডার্ম থেকে উৎপত্তি, অর্থাৎ একই জায়গা থেকে উৎপত্তি। তারপর এরা সবাই কঙ্কালের উপর অবস্থান করে, অর্থাৎ একই জায়গায় অবস্থান। তারপর সবাই কি করে? চলাফেরা, নড়াচড়ায় সাহায্য করে, অর্থাৎ একই ধরনের কাজ যখন করবে তখন ওই পেশি টিস্যুগুলোরে কি বলা হবে? তোমার তখন ওই কোষ সমষ্টিকে বলা হবে কি? তোমার টিস্যু। তো উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর সংজ্ঞা একই হলেও উদ্ভিদ টিস্যু এবং প্রাণী টিস্যুর প্রকারভেদ ভিন্ন আছে। তো প্রাণী টিস্যু 4 প্রকার হলেও উদ্ভিদ টিস্যু প্রধানত 2 প্রকার হয়। তাহলে উদ্ভিদ টিস্যু প্রধানত 2 প্রকার। এর মধ্যে একটা হলো ভাজক টিস্যু, আরেকটা হলো স্থায়ী টিস্যু। তাহলে উদ্ভিদ টিস্যু প্রধানত 2 প্রকার, একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো কি? স্থায়ী টিস্যু। যে সকল টিস্যু বিভাজনে সক্ষম তারা হলো ভাজক টিস্যু, আর যে সকল টিস্যু বিভাজনে অক্ষম তারা হলো স্থায়ী টিস্যু। এখন দেখো আমি 2টা ছবি আঁকি। দেখো অনেক সুন্দর সুন্দর ছবি, কিন্তু বোরিং লাগলেও কিন্তু বোরিং লাগানো যাইব না, তাইলে কিন্তু পড়া হইব না। মনোযোগ দিয়ে শুনতে হবে পড়া। যদি করো পয়রা পাস, তাহলে অবশ্যই ভবিষ্যৎ উজ্জ্বল। দেখাদেখি করে বানাই লেখে অন্যেরটা দেখে নকল করে পাস করলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। তো এই যে একটা ছবি, এটা হলো ভাজক টিস্যুর ছবি। ভাজক টিস্যু। আবার এইখানে কিছু ছবি আঁকি। এটা হলো স্থায়ী টিস্যু।
আমি যে সিকিউ টাইপ অ্যানালাইসিস গেছিলাম সেখানে কিন্তু প্রথম যে কোশ্চেন দিয়েছিলাম সেটা হলো ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য। তুমি যদি ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য শিখো তাহলে একসাথে তোমার দুইটা কাজ হবে। একটা কাজ হবে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য শেখা হবে, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য শেখা হবে। আবার ভাজক এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য শেখা হবে। এটা বইয়ের মধ্যেও ছক আকারে দেওয়া আছে, আবার আমি যখন নোট দিব সেই নোটের মধ্যেও ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে তুমি পার্থক্য পাবা। তো আমি এখানে ছোটো করে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য দেখাই দিতেছি। তাহলে একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো কি স্থায়ী টিস্যু। দেখো ছবি থেকে লাইভ আমি এই পার্থক্যগুলো করব। তাহলে ভাজক টিস্যুর সংজ্ঞার মধ্যে কিন্তু প্রথমেই বলছিলাম বিভাজনে সক্ষম, আর স্থায়ী টিস্যু কিন্তু বিভাজনে অক্ষম। তাহলে ভাজক টিস্যুর 1 নম্বর বৈশিষ্ট্য বিভাজনে সক্ষম, বিভাজনে সক্ষম। আর এটা কি বিভাজনে অক্ষম, বিভাজনে অক্ষম। তারপরে দেখো ভাজক টিস্যুর কোষগুলা আয়তাকার আছে, ষড়ভুজাকার আছে, পঞ্চভুজাকার আছে। আবার এইখানে দেখো স্থায়ী টিস্যুর কোষগুলা গোলাকার কিংবা ডিম্বাকার। তাহলে দ্বিতীয় আর একটা পার্থক্য হলো ভাজক টিস্যুর কোষগুলো ষড়ভুজাকার, আয়তাকার, আয়তাকার। আর স্থায়ী টিস্যুর কোষগুলা গোলাকার বা ডিম্বাকার, ডিম্বাকার। তারপরে দেখো ভাজক টিস্যুর নিউক্লিয়াসের সাইজটা দেখো, আবার স্থায়ী টিস্যুর নিউক্লিয়াসের সাইজটা দেখো। এখানে দেখো ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা আকারে বড়, আর এখানকার স্থায়ী টিস্যুর নিউক্লিয়াসটা আকারে ছোট। তাহলে নিউক্লিয়াস আকারে কি হবে, বড় হবে, তুলনামূলক বড়। আর এর নিউক্লিয়াস তুলনামূলক কি হবে, ছোট, ছোট। তারপরে দেখো একটা কোষ আর একটা কোষের মাঝখানে কোনো ফাঁকা জায়গা নাই। এখানে দেখো একটা কোষ আর একটা কোষের মাঝখানে যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাগুলোর বলা হয় আন্তঃকোষীয় ফাঁক। তাহলে ভাজক টিস্যুর মধ্যে আন্তঃকোষীয় ফাঁকা নাই, আন্তঃকোষীয় ফাঁকা নাই। আর স্থায়ী টিস্যুর মধ্যে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকা আছে। এখন দেখো এই কোষটা কিন্তু বিভাজনে সক্ষম, অর্থাৎ এটা বিভাজিত হবে। তাহলে বিভাজিত যদি হতে চায় তাহলে এর যে আবরণ, সেই আবরণ যদি বেশি মোটা হয় তাহলে কিন্তু বিভাজন করতে খুবই সমস্যা। তাই এই ভাজক টিস্যুর প্রাচীর পাতলা থাকে যাতে বিভাজন হইতে সহজ হয়। তাহলে এদের প্রাচীর হইল পাতলা। আর এদের প্রাচীর যেহেতু এরা বিভাজন হওয়ার দরকার নাই, তাই এদের কোষ প্রাচীরে বিভিন্ন পদার্থ লিগনিন, কাইটিন, সুবেরিন জমা হয়ে শক্ত হতে থাকে। তাহলে এর প্রাচীর হইল শক্ত। তারপরে এদের সাইটোপ্লাজম তুলনামূলকভাবে ঘন থাকে। এরকম যদি ফুটা ফুটা বেশি থাকে তাহলে বুঝবা যে এর সাইটোপ্লাজম ঘন, আর এর সাইটোপ্লাজম পাতলা থাকে। তাহলে এর সাইটোপ্লাজম ঘন, এর সাইটোপ্লাজম পাতলা, আরও একটা পার্থক্য হয়ে গেল। তাহলে এরকম 6টা পার্থক্য যদি দাও তাহলে 3 নম্বর দিয়ে আসে, তাহলে 100% তোমার এই নাম্বারটা কি করবে, তারা কাভার করবে, 3-এ 3 পেয়ে যাবা, কোনো প্রকার সমস্যা নাই। আবার যদি ভাজক টিস্যুর বৈশিষ্ট্য আসে তাহলে এই পার্টটা লিখে দেবা, আর যদি স্থায়ী টিস্যুর পার্থক্য আসে তাহলে এই পার্টটা লিখে দেবা। তাহলে তোমার একই সাথে ভাজক ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য শেখা হলো, সাথে তোমার এই ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর মধ্যে পার্থক্য শেখা হলো। স্থায়ী টিস্যুর যে প্রকারভেদ, এই স্থায়ী টিস্যুর প্রকারভেদটা তোমাদের 9-10-এ ছিল, নবম দশম শ্রেণীতে। কিন্তু এইচএসসি সিলেবাসে এই স্থায়ী টিস্যুটা নাই। এইচএসসি সিলেবাসে তোমার এই ভাজক টিস্যুটা আছে। যেহেতু তোমার অ্যাডমিশন আছে, অ্যাডমিশনে কিন্তু তোমার নবম দশম থেকে তোমার 15% কোশ্চেন থাকে। অর্থাৎ নবম দশম শ্রেণীতে যে জিনিসগুলো ছিল কিন্তু ইন্টারে নাই, ওই সকল বিষয় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকখানি বেশি থাকে। তাই ওই বিষয়গুলো পড়তে হবে। নবম দশম শ্রেণীর বই কিন্তু হারাইলে হইব না, তাহলে কিন্তু অ্যাডমিশন দুর্বল হবে। তো এখন এই স্থায়ী টিস্যু আমরা যখন নবম দশমে পড়ছি তখন কিন্তু এরা আমরা 3টা ভাগ করছি, 2টা ভাগ করছি। একটা হলো কি, 3টা ভাগ, সরল টিস্যু, তারপর জটিল টিস্যু, তারপর তোমার নিঃস্রাবী টিস্যু। তাহলে স্থায়ী টিস্যু 3 ভাগ ছিল নবম দশম শ্রেণীতে, সরল, জটিল, নিঃস্রাবী। এই সরল টিস্যুকে আবার 3টা ভাগ করা হয়েছিল,
সেটা কি প্যারেনকাইমা, প্যারেনকাইমা, তারপর তোমার কুলেনকাইমা, কুলেনকাইমা, তারপর তোমার ছিল স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা। আর জটিল টিস্যু ছিল দুই রকম, একটা ছিল জাইলেম আর একটা ছিল ফ্লেম, এই দুইটা ছিল জটিল টিস্যু। আর নিঃস্রাবী টিস্যু ছিল তোমার দুই রকম, একটা গ্রন্থি টিস্যু যেখান থেকে এনজাইম বা হরমোন বের হয়, আর একটা হলো তরক্ষিত টিস্যু যেখান থেকে আঠা, গদ, রেজিন, মধু ইত্যাদি খরিত হয়, এটা হলো কি তরক্ষিত টিস্যু। এগুলা ছিল তোমার স্থায়ী টিস্যুর প্রকারভেদ, যা আমরা নবম দশম শ্রেণীতে পড়েছিলাম। আর তোমাদের এখন যেটা বিস্তারিত আছে সেটা হলো যে তোমার ভাজক টিস্যুর প্রকারভেদ। এটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, সৃজনশীলে এই প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, অনেকবার এটা আসছে। তো এখন আমরা ভাজক টিস্যুর প্রকারভেদের মধ্যে চলে যাই। তো ভাজক টিস্যুর প্রকারভেদের মধ্যে তোমার ভাজক টিস্যু হলো যে তোমার চার ভাগে বা চার স্টেপে বা চারটা জিনিসের উপরে ভিত্তি করে ভাজক টিস্যুকে শ্রেণী বিভাগ করা যেতে পারে। তার মধ্যে একটা হলো উৎপত্তি অনুসারে, আর একটা হলো অবস্থান অনুসারে, আর একটা হলো কোষ বিভাজন অনুসারে, আর একটা হলো কাজ অনুসারে। সবচাইতে মজার ব্যাপার হলো প্রত্যেক সিস্টেমেই তিনটা করে ভাগ, উৎপত্তি অনুসারে 3, অবস্থান অনুসারে ভাজক টিস্যু 3 ভাগ, কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যু 3 ভাগ, কাজ অনুসারে ভাজক টিস্যু 3 ভাগ। এখন এখানে একটা খেয়াল করার বিষয় যে তোমার এখানে এমসিকিউ আসবে যে উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু কয় প্রকার। তো ভাজক টিস্যু কয় প্রকার আসলে শুধু 3 প্রকার দিয়ে দিবা, কারণ এই সবগুলো দেখো 3 প্রকার। তো এখন এইটার পরে তোমার যেটা আসবে পরীক্ষার মধ্যে, এখানে যে পুরা অংশটা ধরেই তোমার যে সৃজনশীল আসবে এমন না, হতে পারে যে ভাজক টিস্যুর প্রকারভেদ ছক আকারে দেখাও, 3 নম্বর দিয়ে আসতে পারে, তাহলে এই ছকটা দিয়ে দিলেই তোমার কমপ্লিটলি উত্তর হয়ে গেল। আবার আসতে পারে যে ভাজক টিস্যুর উৎপত্তি অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ লেখো, তাহলে শুধু এই পার্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে নাম লেখা আছে, সেই ক্ষেত্রে কি করতে হবে, এখানে সংজ্ঞা দিতে হবে এবং উদাহরণ দিতে হবে। আবার এরকম আসতে পারে কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ লেখো, তাহলে সেই ক্ষেত্রে এই তিনটার নাম, সংজ্ঞা এবং উদাহরণ দিতে হবে, তাইলে কিন্তু 3 নাম্বার পাইবা। কথা বুঝতে পারছো বিষয়টা? আর পুরাপুরি একসাথে আসে না, যদি আসেও তারপরও তোমার এই প্রত্যেকটা অংশই লিখতে হবে এবং কমপক্ষে 1 লাইন করে সংজ্ঞা দিতে হবে, তাহলে তোমার পূর্ণ নম্বর পাওয়া সম্ভব, তাছাড়া কিন্তু পূর্ণ নম্বর পাওয়া সম্ভব না। তাইলে এখন আমরা তোমার এই প্রকারভেদ দিয়ে আলোচনা করি, শুরু করি। তাহলে ভাজক টিস্যু উৎপত্তি অনুসারে 3 ভাগ। প্রারম্ভিক ভাজক টিস্যু, আমরা জানি যে তোমার এরকম উদ্ভিদ থাকে, এই উদ্ভিদের শাখা প্রশাখা কাণ্ডের শীর্ষে জায়গা থাকে, মূলের শীর্ষেও জায়গা থাকে। এই মূলের শীর্ষে, কাণ্ডের শীর্ষে, মূল ও কাণ্ডের শাখার অগ্রভাগে তোমার কিছু ভাজক টিস্যু থাকে, যে ভাজক টিস্যু হতে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়। সেই ভাজক টিস্যুকে প্রারম্ভিক ভাজক টিস্যু বা ইনিশিয়াল ভাজক টিস্যু বলা হয়ে থাকে। এর নোট তোমরা পাবে, আমি যেভাবে সংজ্ঞাটা বললাম ঠিক এইভাবে সেখানে লেখা আছে, অতএব মুখস্থ করতে আল্লাহর রহমতে বেশি কষ্ট হবে না, কারণ আমি যেভাবে বলছি খুব সহজ একটা ভাষায় বলছি। তাহলে মূল ও কাণ্ডের শীর্ষে বা এর অগ্রভাগে একটা ক্ষুদ্র অঞ্চল থাকে, যেখানে এক প্রকার ভাজক টিস্যু থাকে, যে ভাজক টিস্যু হতে প্রাইমারি ভাজক টিস্যু তৈরি হয়, তার নাম হলো প্রারম্ভিক ভাজক টিস্যু বা ইনিশিয়াল ভাজক টিস্যু। তো দ্বিতীয়টা হলো প্রাইমারি ভাজক টিস্যু। এইটার সংজ্ঞা আরও সহজ, যে সকল ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থাতেই তৈরি হয়, অর্থাৎ যখন সে ভ্রূণ অবস্থায় বীজের ভিতরে ছিল, সেই অবস্থায় যে ভাজক টিস্যু তৈরি হয় তার নাম হলো কি প্রাইমারি ভাজক টিস্যু। তাহলে তোমার দুইটা সংজ্ঞা গেল, একটা হলো প্রারম্ভিক ভাজক টিস্যু, আর একটা হলো কি প্রাইমারি ভাজক টিস্যু। এখন আসো 3 নম্বর ভাজক টিস্যু, সেটা হলো তোমার সেকেন্ডারি ভাজক টিস্যু। এই সেকেন্ডারি ভাজক টিস্যু হলো তোমার উৎপত্তি লাভ করবে হলো স্থায়ী টিস্যু হতে। তাহলে যে সকল ভাজক টিস্যু কোনো স্থায়ী টিস্যু হতে উৎপত্তি লাভ করে, তখন তাদেরকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। প্রাইমারি ভাজক টিস্যুর কারণে তোমার হলো যে উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি ঘটে, আর সেকেন্ডারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের গৌণ বৃদ্ধি ঘটে। তো প্রাইমারি বৃদ্ধির কারণে তোমার উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধি যেটা হয়, প্রাইমারি ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের যে প্রাথমিক বৃদ্ধি হয়, এই প্রাথমিক বৃদ্ধিটাকে
এই প্রাথমিক বৃদ্ধির ফলে উদ্ভিদ দৈর্ঘ্য বরাবর বাড়ে। আর সেকেন্ডারি ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের গৌণ বৃদ্ধি হয়। গৌণ বৃদ্ধির কারণে তোমার হলো উদ্ভিদের পার্শ্ব বরাবর বাড়ে। আর এই সেকেন্ডারি ভাজক টিস্যুর উদাহরণ হলো তোমার কর্ক ক্যাম্বিয়াম, ফেসিকুলার ক্যাম্বিয়াম, এগুলা হলো কি সেকেন্ডারি ভাজক টিস্যু। তারপর আসো অবস্থান অনুসারে। অবস্থান অনুসারে ভাজক টিস্যু হলো 3 প্রকার। শীর্ষক ভাজক টিস্যু, যে সকল ভাজক টিস্যু উদ্ভিদের শাখা প্রশাখা মূলের পাতার শীর্ষভাগে অবস্থান করে তারা হলো শীর্ষক ভাজক টিস্যু। তারপর হলো ইন্টারকেলারি বা নিবেশিত ভাজক টিস্যু, যে সকল ভাজক টিস্যুর অবস্থান হলো যে স্থায়ী টিস্যুর মাঝখানে। যেমন ধরো এই যে একটা উদ্ভিদ শাখা প্রশাখা যুক্ত, এগুলা তার মূল, এই মূলের অগ্রভাগে, শাখার অগ্রভাগে, কাণ্ডের অগ্রভাগে যে ভাজক টিস্যু থাকবে তারা হলো শীর্ষক। আর তোমার হলো দুইটা ভাজক টিস্যুর মাঝখানে এই যে এরকম কাণ্ড বা শাখার গোড়ায় যে ভাজক টিস্যু থাকে তারা হলো নিবেশিত ভাজক টিস্যু বা ইন্টারকেলারি ভাজক টিস্যু। তারপরে হলো পার্শ্বীয় ভাজক টিস্যু। এই প্রকার ভাজক টিস্যু স্থায়ী টিস্যুর মাঝখানে থাকবে, তবে কাণ্ড বা শাখার এরকম পার্শ্ব বরাবর লম্বালম্বিভাবে অবস্থান করবে, তার নাম হলো পার্শ্বীয় ভাজক টিস্যু। এই হলো অবস্থান অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ। এরপর আসো কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদ। কোষ বিভাজন অনুযায়ী ভাজক টিস্যু 3 প্রকার: মাস, প্লেট, রিব। মাস হলো যদি কোষের বিভাজন সবতলে হয়, চতুর্দিক দিয়ে হয়। ধরো মনে করো এই যে একটা কোষ, এই কোষ এই দিক দিয়েও মনে করো সংখ্যা বাড়াইতেছে, এই দিক দিয়ে বাড়াইতেছে, এই দিক দিয়ে বাড়াইতেছে, এই দিক দিয়ে বাড়াইতেছে, এই দিক দিয়ে বাড়াইতেছে, এই চতুর্দিক দিয়ে যদি বাড়াইতে থাকে তাহলে তারা বলা হয় কি যে তোমার মাস ভাজক টিস্যু। অর্থাৎ উদ্ভিদের যে সকল ভাজক টিস্যুর বিভাজন সবতলে হয় তারা হলো মাস ভাজক টিস্যু। আর এর ফলে উদ্ভিদের ঘনত্ব বৃদ্ধি পায়। আর এই ঘনত্ব বৃদ্ধি পাওয়ার ফলে উদ্ভিদের যে সকল অঙ্গ তৈরি হয় তারা হলো মজ্জা, কর্টেক্স, এগুলা কিন্তু এমসিকিউর মধ্যে আসবে যে ঘনত্ব বৃদ্ধি পায় কোন ভাজক টিস্যুর কারণে, তারপরে মজ্জা তৈরি হয় কোন ভাজক টিস্যুর কারণে, কর্টেক্স তৈরি হয় কোন ভাজক টিস্যুর কারণে, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তারপর প্লেট ভাজক টিস্যু, যদি এই ভাজক টিস্যুর বিভাজন 2 তলে হয়, এই যে এরকম, এই যে ভাজক টিস্যুর বিভাজন 2 তলে, এই 2 সারি আর কি, তাহলে তাকে বলা হবে কি প্লেট ভাজক টিস্যু। এই প্লেট ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের আয়তনে বৃদ্ধি পায়, আর এর ফলে যে অঙ্গটা তৈরি হয় তার নাম হলো পাতা। তারপর আসে রিব ভাজক টিস্যু। এরা এক তলে বিভাজিত হয়, ফলে এক সারি কোষের সৃষ্টি হয়, এরকম এক সারি কোষের সৃষ্টি হয়। এর ফলে যে সকল অঙ্গ তৈরি হয় তার নাম হলো মজ্জা রশ্মি। তাহলে তোমার কোষ বিভাজন অনুসারে ভাজক টিস্যুর প্রকারভেদগুলো। এখন আসো কাজ অনুসারে ভাজক টিস্যু। প্রোটোডার্ম, ডার্ম শব্দের অর্থ ত্বক। যে সকল ভাজক টিস্যু উদ্ভিদের ত্বক সৃষ্টি করে তারা হলো প্রোটোডার্ম। তারপর প্রোক্যাম্বিয়াম, ক্যাম্বিয়াম, যে সকল ভাজক টিস্যু হতে উদ্ভিদের জাইলেম ফ্লেম তৈরি হয় তাদেরকে বলা হয় কি প্রোক্যাম্বিয়াম। একেবারে সহজ সংজ্ঞা না। এরপর আসে গ্রাউন্ড মেরিস্টেম, যে সকল ভাজক টিস্যু হতে পাতার গ্রাউন্ড টিস্যু, মূলের গ্রাউন্ড টিস্যু, উদ্ভিদের গ্রাউন্ড টিস্যু। গ্রাউন্ড টিস্যু কোনগুলো? কর্টেক্স, মজ্জা, অধতক, অন্ততক, এই সকল অংশ তৈরি হয়, তার নাম হলো কি গ্রাউন্ড মেরিস্টেম। তাহলে এই হলো যে তোমার ভাজক টিস্যুর প্রকারভেদ, এবং এটা পরীক্ষার জন্য অতীব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং তার উত্তর। আশা রাখি যে তোমরা এটা বুঝতে পারছো আর নোট করছো। আর তারপরে তো আমি নোট দিবই, তারপর তোমরা নিজেরা নোট করলে কি একটা সুবিধা হলো, তোমার দ্রুত এটা মুখস্থ হয়ে যাবে। আর আমার নোট দেখলে কি যে আমার নোটটা আছে, পড়তে আলসে লাগবে, পরে পরে নিমনি, এই পরে পড়া আর হইব না। আর এখন শুনে শুনে নোট করলে তোমার পড়া এখনই মুখস্থ হয়ে যাবে, আলাদা করে আর পড়তে বসতে হবে না। এখন পরের ধাপে আমরা যাব টিস্যু তন্ত্র। কাজ সাধনের জন্য যখন এক বা একাধিক টিস্যু একত্রে অবস্থান করে তখন তাদেরকে টিস্যুতন্ত্র বলে। এই টিস্যুতন্ত্র তৈরি হয় এক বা একাধিক টিস্যুর সমন্বয়ে। তো এই টিস্যুতন্ত্র বিজ্ঞানী সেক্স টিস্যুতন্ত্রকে 3টা ভাগে ভাগ করে। 1 নম্বর হইল ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যুতন্ত্র। ত্বকীয় টিস্যুতন্ত্র, ত্বকীয় টিস্যুতন্ত্র বা এপিডার্মাল টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র, তারপর তোমার পরিবহন টিস্যুতন্ত্র।
তাহলে টিস্যুতন্ত্র হলো এই 3 প্রকার। টিস্যুতন্ত্র হলো 3 ভাগ: ত্বকীয় টিস্যুতন্ত্র, গ্রাউন্ড টিস্যুতন্ত্র, পরিবহন টিস্যুতন্ত্র। তো এই 3টা টিস্যুতন্ত্রই কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে, কারণ এই অধ্যায়ে কিন্তু নামই টিস্যুতন্ত্র। টিস্যু তো অলরেডি পড়ে ফেলছি, এখন টিস্যুতন্ত্র। এর প্রথম হলো ত্বকীয় টিস্যুতন্ত্র। দেখো, ত্বকীয় টিস্যুতন্ত্র আবার 3টা অংশে বিভক্ত: এপিডার্মিস বা ত্বক, তারপর এপিডার্মাল উপাঙ্গ, তারপর তোমার এপিডার্মাল রন্ধ্র। তাহলে এই 3টা অংশ নিয়ে কিন্তু তোমার ত্বকীয় টিস্যুতন্ত্র গঠিত। তাহলে টিস্যুতন্ত্র হলো 3 প্রকার: ত্বকীয়, গ্রাউন্ড আর হলো পরিবহন। এর মধ্যে ত্বকীয় টিস্যুতন্ত্র 3টা অংশে বিভক্ত: এপিডার্মিস, উপাঙ্গ, রন্ধ্র। তো এই ত্বকীয় টিস্যুতন্ত্র কাকে বলে এটা যদি পরীক্ষার মধ্যে আসে, অর্থাৎ এপিডার্মাল টিস্যুতন্ত্র কাকে বলে এটা যদি পরীক্ষার মধ্যে আসে, তাহলে তার সহজ উত্তর: যে সকল টিস্যুতন্ত্র উদ্ভিদের বহিরাবরণ, অর্থাৎ উদ্ভিদের যে বিভিন্ন অঙ্গ আছে, পাতা, কাণ্ড, মূল, শাখা প্রশাখা, এগুলোর ত্বক যে টিস্যু তৈরি করে, তার নাম হলো কি এপিডার্মাল টিস্যুতন্ত্র বা ত্বকীয় টিস্যুতন্ত্র। তাহলে এই ত্বকীয় টিস্যুতন্ত্রকে আবার 3টা অংশে ভাগ করা হয়েছে: এপিডার্মিস বা ত্বক, এপিডার্মাল উপাঙ্গ আর এপিডার্মাল রন্ধ্র। তাহলে এপিডার্মিস বা ত্বক নিয়ে এখন আমরা আলোচনা করব। তো ত্বক কিন্তু 2 রকমের হবে। কাণ্ড আর পাতায় যে ত্বক থাকবে তার নাম হলো এপিডার্মিস, আর তোমার মূলে যে ত্বক থাকবে তার নাম এপিব্লেমা। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্রের যে 3টা অংশ ছিল তার মধ্যে আমরা পড়তেছিলাম হলো এপিডার্মিস। তাহলে এপিডার্মিস 2 রকম হয়: পাতায় এবং কাণ্ডে যে ত্বক থাকে তার নাম হলো এপিডার্মিস, আর তোমার হলো যে মূলের যে ত্বক থাকে সেই মূলের ত্বকের নাম হয় কি এপিব্লেমা। তাহলে এপিব্লেমা কি, এপিডার্মিস কি, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো পরীক্ষার জন্য পড়তে হবে কিন্তু। এখন এই ত্বক কিভাবে গঠিত? ত্বক সাধারণত এক সারি কোষ দ্বারা তৈরি হয়। অনেক সময় একাধিক থাকতে পারে, মানে 2-3 সারি কোষ দ্বারাও ত্বক তৈরি হতে পারে। অর্থাৎ যে সকল উদ্ভিদ মৌরজ, এই জাতীয় উদ্ভিদের মধ্যে তোমার হলো যে 2-3 সারি তোমার ত্বকীয় কোষ দেখা যায়। যেমন ধরো বট, অশ্বত্থ, তারপরে পাকুর, তারপর করভি, এই সকল গাছের মধ্যে যে তোমার ত্বকীয় যে ত্বক যে গঠন করে, সেই ত্বকের ক্ষেত্রে তোমার হলো যে কোষের যে স্তর, সেই স্তরের সংখ্যা 1-এর অধিক, 3-4 এরকম স্তর হতে পারে। কিন্তু সাধারণত ত্বকের যে কোষের স্তর তা সাধারণত 1 স্তর বিশিষ্ট হয়। আর এই কোষগুলো সবসময় হবে পিপা আকৃতি, মানে একটু পাইপের মতো, এবং পরস্পরের সাথে ঘনভাবে সন্নিবেশিত। মাঝখানে ফাঁকা জায়গা থাকে না। ফাঁকা জায়গা থাকলে কিন্তু বাইরের জিনিস মানে ভিতরে ঢুকে যাবে, উদ্ভিদের দেহের ভিতরে ঢুকে যাবে। এই জন্য এই কোষগুলা পরস্পরের সাথে খুব ঘনভাবে আটকানো থাকে, মাঝখানে ফাঁকা অংশ থাকে না। তো এই ত্বকীয় কোষগুলোর মধ্যে একটা নিউক্লিয়াস এবং হালকা সাইটোপ্লাজম থাকে, এবং এতে সাধারণত ক্লোরোপ্লাস্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট থাকে শুধুমাত্র রক্ষী কোষের মধ্যে। তারপর মনে করো যে কিছু কিছু ত্বকীয় কোষ আছে যারা তোমার হলো যে এই বিভিন্ন প্রকার রঞ্জক পরিবহন করে। তার মধ্যে যেমন ধরো তোমার এই যে ফুলের পাপড়ির যে ত্বক আছে, সেই ত্বকের যে কোষ আছে, সেই ত্বকের কোষগুলোর মধ্যে বিভিন্ন প্রকার রঞ্জক থাকে। যেমন ধরো অ্যান্থোসায়ানিন নামক রঞ্জক থাকে, তারপর হলো যে তোমার ফিকোজেন্থিন নামক রঞ্জক থাকে। এরকম বিভিন্ন প্রকারের রঞ্জক থাকে, যে কারণে ফুলের কালার বিভিন্ন রকম হয়। আবার মনে করো বিভিন্ন রকম তোমার হলো যে গ্রন্থি থাকে, যেমন ধরো মাইরোসিন, সরিষা গাছের মধ্যে মাইরোসিন গ্রন্থি থাকে। আবার কিছু কিছু ত্বকীয় কোষ আছে, যে সকল কোষ এরকম পিপা আকৃতির না হয়ে একটু বড় ডাম্বেল আকৃতির হয়, এই জাতীয় কোষগুলোরে তোমার বুলিফর্ম বলে। এই বুলিফর্ম কিন্তু গুরুত্বপূর্ণ একটা পড়া, বুলিফর্ম এটা কিন্তু পরীক্ষার মধ্যে আসে, বুলিফর্ম। হ্যাঁ, সাধারণত আখ, গম, ভুট্টা এই সকল গাছের মধ্যে এই বুলিফর্ম কোষ পাওয়া যায়। এটা কিন্তু ক নম্বরের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আবার যে মূলের যে ত্বক আছে তার নাম কিন্তু এপিব্লেমা। এই মূলের ত্বক থেকে অনেক সময় এককোষী রুম তৈরি হয়। এই মূলের এই এককোষী রুমের নাম হলো মূল রুম। এই মূল রুমও কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ক নম্বরের জন্য এটা আসে। তারপর আসে হলো উপাঙ্গ, কাণ্ড এবং শাখা প্রশাখা যে ত্বক আছে, সেই ত্বক থেকে কিছু তোমার ছোট ছোট অঙ্গ উৎপন্ন হয়, যাদেরকে আমরা সাধারণত উপাঙ্গ বলি। যেহেতু ত্বক থেকে উৎপন্ন হয়, এই জন্য এদেরকে বলা হয় এপিডার্মাল উপাঙ্গ। সেই এপিডার্মাল উপাঙ্গের মধ্যে কে আছে? সেই এপিডার্মাল উপাঙ্গের মধ্যে আছে রুম। এই রুম কারা? যারা ত্বক থেকে কিছু কোষ তৈরি হবে, সেই কোষগুলা
তোমার হলো যে একটা ছোট রুমের মতো, একটা কাটার মতো, একটা তোমার লুমের মতো একটা গঠন তৈরি করবে, যাদেরকে বলা হয় রুম বা ট্রাইকোন। এই রুম বা ট্রাইকোনগুলো এককোষী বা বহুকোষী হতে পারে। কাণ্ডর রুমগুলো সবসময় বহুকোষী হয়, আর মূল রুমগুলো সবসময় এককোষী হয়। তাহলে মূল আর কাণ্ডর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য এখানে আমরা শিখে নিলাম, যে মূল রুম সর্বদা এককোষী এবং কাণ্ড রুম সর্বদা কি হয়, বহুকোষী হয়। আবার রুম অনেক সময় গুচ্ছাকারেও জন্ম নিতে পারে। তারপরে তোমার উপাঙ্গর মধ্যে আছে যে তোমার শল্ক। পাতলা পর্দার ন্যায়, পাতলা পর্দার ন্যায় যদি কোনো রুম তৈরি হয়, সেই রুমগুলোরে বলা হয় কি, শল্ক বা স্কেল। তারপরে এখানে কিছু গ্রন্থি রুম থাকতে পারে। এই গ্রন্থি রুমগুলা তোমার এরকম রুমের মতো, নিচে এরকম থলির মতো অংশ থাকে। তো এই থলির ভিতরে তোমার হলো বিভিন্ন প্রকারের পদার্থ, এনজাইম, হরমোন এই জাতীয়, অথবা তোমার রেজিন, টেনিন, গদ এই জাতীয় কিছু পদার্থ এখানে থাকতে পারে। এদেরকে বলা হয় কি, গ্রন্থি রুম। তারপরে কিছু রুম পাওয়া যাবে, যে রুমগুলোর বলা হয় থলি। এরা পানি সঞ্চয় করে, বিশেষ করে বরফবাসী উদ্ভিদ যারা আছে তারা এরকম মনে করো যে থলি তৈরি করে ত্বকীয় কোষ দ্বারা। এই থলির ভিতরে সাময়িকভাবে পানি জমা থাকে, এদেরকে বলা হয় কি, থলি বা ব্লাডার। এগুলা হইলো যে তোমার ত্বকীয় যে টিস্যুতন্ত্র আছে তার মধ্যে যে উপাঙ্গ তৈরি হয়, সেই উপাঙ্গগুলো কয় রকম বললাম, 4 রকম: রোম, শল্ক, তারপরে গ্রন্থি রোম, থলি। এখন আসে হলো রন্ধ্র। রন্ধ্র, ত্বকের মধ্যে কিছু ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোর ভালো শব্দ হলো রন্ধ্র। তো এরকম ত্বকের যে রন্ধ্রগুলো থাকে বা ছিদ্রগুলো থাকে, এরা 2 রকমের হয়। একটা হলো পত্ররন্ধ্র, আর একটা হলো হাইডা থ্রোট। এই 2টা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। হাইডা থ্রোট, তাহলে ত্বকের যে রন্ধ্রগুলো আছে সেই রন্ধ্রগুলো কয় রকমের হয়, 2 রকমের হয়। একটা হলো যে তোমার পত্ররন্ধ্র, আর একটা হলো হাইডা থ্রোট। হাইডা থ্রোট মানে হলো কি, পানি পত্ররন্ধ্র। এই পত্ররন্ধ্রের চিত্রসহ গঠন, হাইডা থ্রোটের চিত্রসহ গঠন উভয়ই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আবার পত্ররন্ধ্র এবং হাইডা থ্রোটের মধ্যে পার্থক্য, এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেখানে আমি সিকিউ অ্যানালাইসিসের মধ্যে বলে আসছিলাম। আচ্ছা, এখন আমরা পত্ররন্ধ্র এবং হাইডা থ্রোট নিয়ে একটু বিস্তারিত পড়ি, দেখি যে এখানে কি আছে। এই যে দেখো, এখানে একটা পত্ররন্ধ্র ছবি আছে। এই পত্ররন্ধ্রের গঠন নিয়ে প্রথমে আমরা আলোচনা করতেছি। দেখো, পত্ররন্ধ্রের মধ্যে তুমি যেটা প্রথমেই বলবা, পত্র মানে পাতা, রন্ধ্র মানে ছিদ্র, অর্থাৎ পাতার ছিদ্র। উদ্ভিদ দেহের যে সবুজ অঙ্গগুলো থাকে, সেটা হলো পাতা, কচিকাণ্ড বা ফলত্বক তোমার সবুজ অবস্থায় থাকে। তখন সেখানে তোমার হাজার হাজার লক্ষ লক্ষ কি থাকে, এই পত্ররন্ধ্র থাকে। উদ্ভিদের সবুজ অঙ্গ যেখানে আছে সেখানে এই পত্ররন্ধ্র আছে। পত্ররন্ধ্র মানে পাতার ছিদ্র। তাহলে এই ছিদ্র, এই পত্ররন্ধ্রের আসলে ভালো সংজ্ঞাটা তাহলে কি হবে, এই যে এখানে দেখো, এই যে একটা, এই যে একটা, এগুলা বলে রক্ষী কোষ। এরকম যদি একটা আলাদা চিত্র আঁকাই, এই যে এরকম বাঁকা চাঁদের মতো কিছু রক্ষী কোষ থাকে। এই বাঁকা চাঁদের মতো এই রক্ষী কোষগুলার কে বলা হয়, অর্ধচন্দ্র আকৃতির কোষ। তাহলে এই অর্ধচন্দ্র আকৃতির এই কোষগুলোর নাম হলো কি, রক্ষী কোষ। এই রক্ষী কোষের ভিতরে একটা নিউক্লিয়াস আর অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে। তো এরকম 2টা রক্ষী কোষ দ্বারা আবৃত যে ছিদ্র, এই যে দেখো ছিদ্র, এই যে দেখো ছিদ্র, এই যে এটা ছিদ্র, এটা হলো ছিদ্র। তাহলে এই 2টা কিন্তু রক্ষী কোষ। এই 2টা রক্ষী কোষ দ্বারা আবৃত যে ছিদ্রটা, এই ছিদ্রের নাম হলো কি, রন্ধ্র। তাহলে মূলত রন্ধ্র হলো এইটা, আর 2টা হলো কি, রক্ষী কোষ। তাহলে 2টা রক্ষী কোষ দ্বারা আবৃত যে ছিদ্র, তাহলে এখানে রক্ষী কোষ কোনটা, দেখো এখানে কিন্তু রক্ষী কোষ এটা, আর হলো এটা। এরকম 2টা রক্ষী কোষ দ্বারা আবৃত যে ছিদ্র বা 2টা রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রণকারী যে ছিদ্র, সেই ছিদ্রের নাম হলো কি, পত্ররন্ধ্র। তাহলে পত্ররন্ধ্র কি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, ক নম্বরের প্রশ্ন অনেকবার আসে। তাহলে এটা কিন্তু পারার কথা। তাহলে 2টি রক্ষী কোষ দ্বারা আবৃত ছিদ্রকে কি বলা হয়, পত্ররন্ধ্র। তারপরে রক্ষী কোষের বর্ণনায় আমি কি বলছি, যে এটা দেখতে অর্ধচন্দ্রাকৃতির, এর ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, অনেকগুলো ক্লোরোপ্লাস্ট থাকে এবং এর সাইটোপ্লাজম থাকে হলো ঘন। তারপর এই ছিদ্রের নিচে আর একটা কুঠুরি থাকে, ছোট একটা গহ্বর থাকে। এই গহ্বরটারে বলা হয় শ্বাস কুঠুরি। কি বলা হয়, শ্বাস কুঠুরি। তারপর এই রক্ষী কোষের চারদিকে কিছু কোষ থাকে, যে সকল কোষ, এই যে কোষ, রক্ষী কোষের চারদিকে কিছু কোষ থাকে। এই কোষগুলা, রক্ষী কোষের চারদিকে যে কোষগুলা থাকে, এই যে কোষ, এই যে কোষ, এই যে কোষ, এই যে কোষ, এই যে কোষ,
এই কোষগুলা অন্যান্য ত্বকীয় কোষ থেকে কিছুটা ভিন্ন আকার আকৃতিতে, হয়তো সাইজে একটু বড় হয় অথবা মানে বিভিন্ন প্রকারের শেপের হয়, যে কারণে অন্যান্য কোষ থেকে এর পৃথক করা যায়। তো এরকম কিছু কোষগুলারে বলা হয় কি সহকারী কোষ। তাহলে এই যে ছবি, এই ছবি দিয়া আর আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো যদি লিখে দাও, এটা 3 নম্বর দিয়ে আসে পত্ররন্ধ্রের গঠন, তোমাকে কিন্তু 3-এ 3 দিবে। তবে ছবি ছাড়া অ্যান্সার করলে নাম্বার 1 কমে যাবে, আর শুধু ছবি দিয়ে বর্ণনা দিলে কোনো প্রকার নাম্বার পাওয়া যাবে না। তাহলে আমরা আবার যদি বলি যে হলো যে পাতার মধ্যে অর্থাৎ উদ্ভিদের সবুজ অঙ্গে অসংখ্য ছিদ্র থাকে, এই ছিদ্রগুলোরে বলা হয় পত্ররন্ধ্র। আর সংজ্ঞা অনুযায়ী যদি আমরা বলি যে দুটি রক্ষী কোষ দ্বারা আবৃত ছিদ্রকে পত্ররন্ধ্র বলে। আর এই রক্ষী কোষগুলা অর্ধচন্দ্র আকৃতির, মাঝে একটি বড় নিউক্লিয়াস এবং অসংখ্য ক্লোরোপ্লাস্ট থাকে। তারপর রক্ষী কোষের চারদিকে কিছু কোষ থাকে, যে সকল কোষগুলো অন্যান্য ত্বকীয় কোষ থেকে কিছুটা ভিন্ন, এদেরকে কি বলা হবে সহকারী কোষ। আর ছিদ্রের নিচে একটা বড় বায়ুকুঠুরি থাকে, যার নাম কি শ্বাসকুঠুরি। এই কয়েকটা অংশ নিয়ে একটা পত্ররন্ধ্র গঠিত হয়ে থাকে। এখন আসো যে পত্ররন্ধ্রের প্রকারভেদ, সেই প্রকারভেদটা কিসের উপর নির্ভর করে করা হয়েছে? এই রক্ষী কোষের উপর নির্ভর করে, বা এই সহকারী কোষের সংখ্যার উপর ভিত্তি করে পত্ররন্ধ্রকে আবার এখানে তোমার 5টা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 5টা ভাগে। দেখো, রক্ষী কোষের সমকোণে যদি এরকম 2টা সহকারী কোষ থাকে, তাহলে তাদেরকে বলা হয় ডায়াসাইট্রিক। আর যদি রক্ষী কোষকে ঘিরে তোমার সমান্তরালে 2টা, দেখো এটা কিন্তু সমকোণে, এই যে রক্ষী কোষে আড়াআড়িভাবে আছে, আর এখানে কিন্তু সহকারী কোষ লম্বালম্বিভাবে আছে, অর্থাৎ সমান্তরালে। রক্ষী কোষের সমান্তরালে যদি 2টা সহকারী কোষ থাকে তবে তার নাম প্যারাসাইটিক। তারপর রক্ষী কোষকে ঘিরে যদি 3টা সহকারী কোষ থাকে, এই যে একটা সহকারী কোষ, এই যে একটা কোষ, এই যে একটা কোষ, এই 3টার মধ্যে দেখো একটা আবার ছোট, এর নাম কি অ্যানাইসোসাইটিক পত্ররন্ধ্র। তারপরে যদি রক্ষী কোষকে ঘিরে তোমার 4টা সহকারী কোষ থাকে, সেই ক্ষেত্রে 2টা বড়, এই যে এই 2টা বড় আর এই 2টা ছোট, এরকম যদি অবস্থা থাকে তবে তার নাম টেট্রাসাইটিক। আর যদি রক্ষী কোষকে ঘিরে অরীয়ভাবে অনেকগুলো সহকারী কোষ থাকে, তখন তাকে বলা হয় একটিনোসাইটিক। আর যদি কোনো সহকারী কোষকে আলাদাভাবে পৃথক করা না যায়, অর্থাৎ রক্ষী কোষের চারদিকে যে সহকারী কোষ, এগুলো যদি ত্বকীয় কোষ থেকে ভিন্ন না হয়, তাহলে তাকে বলা হয় অ্যানোমোসাইটিক, অর্থাৎ রক্ষী কোষ বিহীন পত্ররন্ধ্র। তাহলে আমরা পত্ররন্ধ্রের প্রকারভেদ কিন্তু কমপ্লিট করলাম এবং এর গঠনও কিন্তু কমপ্লিট করলাম। পত্ররন্ধ্রের 3টা প্রধান কাজ এক কথায় তুমি শিখতে পারো: প্রশ্বাস, প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন। এই যে প্রচ্ছেদন, সালোক সংশ্লেষণ, শ্বসন, এই 3টা হলো কি পত্ররন্ধ্রের প্রধান কাজ। তোমার পত্ররন্ধ্রের কাজ আসে 2 নম্বর দিয়ে, আর সেখানে তুমি 3টা কাজ উল্লেখ করলে তুমি 2 নম্বর পেয়ে যাবা, কোনো প্রকার সমস্যা হবে না। এরপরে আরেকটা রন্ধ্র আছে যার নাম কি হায়দার ঠোঁট বা পানি পত্ররন্ধ্র। পানি পত্ররন্ধ্র, দেখো কিছু কিছু উদ্ভিদ আছে, টমেটো, কচু, এই সকল উদ্ভিদের পাতার কিনারায় গরমকালে বিন্দু বিন্দু জল বা পানি জমে থাকতে দেখা যায়। সেটা হওয়ার কারণ হলো হায়দার ঠোঁট, পানি পত্ররন্ধ্র। এখন এই পানি পত্ররন্ধ্র তোমার হলো ওই পত্ররন্ধ্রের মতোই রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত, তবে সাধারণ পত্ররন্ধ্র দিয়ে পানি বাষ্প আকারে বের হয়, আর এই পত্ররন্ধ্র দিয়ে পানি তরল আকারে বের হয়। পানি যদি বাষ্প আকারে বের হয় তবে তার নাম হয় প্রচ্ছেদন, আর পানি যদি তরল আকারে বের হয় তবে তার নাম হয় গ্যাটেশন। এখন তাহলে তোমার এই সাধারণ পত্ররন্ধ্র আর এই পত্ররন্ধ্রের প্রায় একই একটা ঘটনা, সেটা হলো ওইখানেও রক্ষী কোষ দ্বারা তৈরি, এইখানেও রক্ষী কোষ দ্বারা তৈরি। তবে ওইখানে তোমার পানিটা বের হবে বাষ্প আকারে, আর এইখানে পানিটা বের হবে কি তরল আকারে। তাই এই ধরনের পত্ররন্ধ্রকে হায়দার ঠোঁট বা পানি পত্ররন্ধ্র বলা হয়ে থাকে। অর্থাৎ সহজ কথায় হায়দার ঠোঁট হলো একটি পানি নির্বাচন অঙ্গ। এখন কখন তার প্রয়োজন পড়ে যে এই
পানি বাষ্প আকারে তোমার পানি বের না করে তরল আকারে বের করার কখন প্রয়োজন পড়ে? যা পানি তো এমনিতে পত্ররন্ধ্র দিয়ে বাষ্প আকারে বের হবে, এটা স্বাভাবিক নিয়ম। তো বাষ্প আকারে বের না করে সে তরল আকারে কেন বের করে, কোন অবস্থায় বের করে? দুইটা অবস্থায় সে তরল আকারে পানি বের করে দিতে পারে। একটা অবস্থাটা হলো যে যখন তোমার বাতাসে আর্দ্রতা বেড়ে যায়, আর দ্বিতীয় অবস্থা হলো যদি মাটিতে পানির পরিমাণ বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তোমার এই হাইড্রাল থ্রোট দিয়ে পানি তরল আকারে বের হয়, অর্থাৎ পানি আকারে বিন্দু বিন্দু জল আকারে বের হয়ে থাকে। তো দেখো এখন এর গঠন নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে হাইড্রাল থ্রোটগুলো হলো যে তোমার এরকম দুইটা রক্ষী কোষ, এই যে একটা রক্ষী কোষ, এই যে একটা রক্ষী কোষ, দুইটা রক্ষী কোষ দ্বারা নিয়ন্ত্রিত একটা ছিদ্র, এই যে এটা হলো ছিদ্র। তারপর এই ছিদ্রের নিচে এরকম একটা কুঠুরি থাকে, যারা আমরা কি বলবো, শ্বাসকুঠুরি, গহ্বর। এই গহ্বরের নিচে কিছু অসংলগ্ন কোষ থাকে। অসংলগ্ন কোষ মানে অসংলগ্ন কোষ মানে হলো যে এখানকার যে কোষগুলো আছে এগুলো আটো সাটোভাবে না, এরকম ঢিলা ঢিলাভাবে অবস্থান করে, ঢিলা ঢিলাভাবে অবস্থান করে। এই ঢিলা ঢিলাভাবে অবস্থানকারী যে কোষের স্তরটা, তার নাম হলো এপিথেম। এই এপিথেম কিন্তু গুরুত্বপূর্ণ, ক নম্বরে প্রশ্ন, এটা কিন্তু অনেকবার আসছে। এই এপিথেমের নিচেই এই ট্রাকিট কোষের মাথা থাকে, যে ট্রাকিট কোষের মাথা, যে কোষ দিয়ে পানি এই কুঠুরিতে আসে, তারপর এই রন্ধ্র দিয়ে বাইরে বের হয়ে যায়। এটা হলো যে তোমার পানিপত্র রন্ধ্র বা হাইড্রাল থ্রোটের গঠন। তো হাইড্রাল থ্রোটের গঠনটা আল্লাহর রহমতে আমরা বুঝতে পারছি, আশা রাখি। এখন আসো যে পত্ররন্ধ্র এবং পানিপত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য, এটা কিন্তু বোর্ডের কোশ্চেন একবার আসছে। তো এই পত্ররন্ধ্র থাকে হলো পাতার ঊর্ধ্ব এবং নিম্ন ত্বকে, এরকম উপরের ত্বকে বা নিচের ত্বকে, আর পানিপত্ররন্ধ্র থাকবে এরকম পাতার কিনারায়। পত্ররন্ধ্র দিনের আলোতে বেশি হবে, মানে পত্ররন্ধ্র দিয়ে পানি যে বাষ্প আকারে বের হবে সেটা হবে দিনের আলোতে, আর পানিপত্ররন্ধ্র দিয়ে পানি যে বাষ্প আকারে বের হবে সেটা হলো রাতের বেলায় হবে। আর এইখানে আমি আগেই বলছি, পত্ররন্ধ্র দিয়ে পানি বের হবে বাষ্প আকারে, আর পানিপত্ররন্ধ্র দিয়ে পানি বের হবে তরল আকারে। আর পানিপত্ররন্ধ্র সাধারণ পত্ররন্ধ্র দিয়ে যখন পানি বাষ্প আকারে বের হয় তখন খনিজ পদার্থ বের হয় না, কিন্তু পানিপত্ররন্ধ্র দিয়ে যখন পানি বের হয় তখন খনিজ লবণও বের হয়ে যায়, যা উদ্ভিদের জন্য ক্ষতি। আবার এপিথেলিয়াম, ওই যে এপিথেম যেটা আর কি, সেটা কিন্তু সাধারণ পত্ররন্ধ্রের বেলায় নাই, কিন্তু পানিপত্ররন্ধ্রের বেলায় ওই এপিথেম কিন্তু বা এপিথেলিয়াম কিন্তু আছে। আর এটার মধ্যেও রক্ষী কোষ আছে, এটার মধ্যে রক্ষী কোষ আছে, তবে বন্ধ এবং খোলা হওয়া, মানে পত্ররন্ধ্র বন্ধ বা খোলা হওয়া এখানে রক্ষী কোষের উপর নির্ভরশীল। আর এই হাইড্রাল থ্রোটের ক্ষেত্রে বন্ধ বা খোলা হওয়া রক্ষী কোষের উপর নির্ভরশীল না। এই হলো যে তোমার পত্ররন্ধ্র এবং পানিপত্ররন্ধ্রের মধ্যে 6টা পার্থক্য, এই কয়েকটা পার্থক্য পড়লে হয়ে যাবে। এখন আসো আমরা পড়ব গ্রাউন্ড টিস্যুতন্ত্র। গ্রাউন্ড টিস্যুতন্ত্র হলো কাণ্ড, পাতা, মূলের অন্তর্গঠন, অর্থাৎ ভিতরের যে গঠন, সেই ভিতরের গঠনে ভিতরের যে অংশটা আছে সেটাই হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। অর্থাৎ সহজ কথায় যদি বলি, ত্বকীয় টিস্যুতন্ত্র এবং পরিবহন টিস্যুতন্ত্র, এই দুইটা বাদ দিয়ে উদ্ভিদের যে অংশ থাকে তাই হলো গ্রাউন্ড টিস্যুতন্ত্র। তাহলে এই গ্রাউন্ড টিস্যুতন্ত্র কিন্তু পরীক্ষার মধ্যে আসবে, সৃজনশীল প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। তাহলে ত্বকীয় টিস্যুতন্ত্র আর হলো কি পরিবহন টিস্যুতন্ত্র, এই দুইটা বাদ দিয়ে উদ্ভিদের যে অংশ থাকে তাই হলো কি গ্রাউন্ড টিস্যুতন্ত্র। এখন এই গ্রাউন্ড টিস্যুতন্ত্রকে দুইটা ভাগে ভাগ করা গেছে, একটা হলো বহিঃস্টিলীয় অঞ্চল আর একটা হলো অন্তঃস্টিলীয় অঞ্চল। তার আগে আমাদের পড়তে হবে স্টিলি কি, স্টিলি আর স্টিলির বাইরের অংশটা কি, মানে বহিঃস্টিলীয় অংশটা কি আর অন্তঃস্টিলীয় অংশটা কি। এর আগে দেখো আমরা একটা চিত্র দেখে আসি। দেখেন একটা চিত্র আছে, এই চিত্রের মধ্যে দেখো এই যে এখানে লেখা আছে পেরিসাইকেল বা পরিচক্র। এই পরিচক্র থেকে শুরু করে জাইলেম, এটা হলো দেখো জাইলেম, আর এটা সরি যে এটা দেখো জাইলেম, আর এটা দেখো কি ফ্লেম। তাহলে জাইলেম ফ্লেম, জাইলেম ফ্লেম, এই যে ফ্লেম এটা, আর এটা কিন্তু জাইলেম। তাহলে পরিচক্র থেকে শুরু করে জাইলেম ফ্লেম সহ এই কেন্দ্র পর্যন্ত যতটুকু অংশ আছে এই সম্পূর্ণ অংশটাকে বলা হয় স্টিলি, আর এই ভিতরের অংশটাকে কি বলা হয় অন্তঃস্টিলীয় অঞ্চল। আর স্টিলের বাইরে, এই যে পরিচক্রের বাইরে যে অন্তঃত্বক থেকে শুরু করে নিয়ে এই যে কর্টেক্স পর্যন্ত বা অধোত্বক পর্যন্ত যে অঞ্চলটা থাকে তা হলো যে তোমার বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে স্টিলি কি, স্টিলি হলো পরিচক্র থেকে শুরু করে নিয়ে এই যে পরিচক্র থেকে শুরু করে নিয়ে জাইলেম ফ্লেম সহ কেন্দ্র পর্যন্ত যা আছে সব হলো কি স্টিলি। আর
এই স্টিলের এই ভিতরের অংশটাকে বলা হয় কি অন্তঃস্টিলীয় অঞ্চল, আর স্টিলের বাইরে এই যে তোমার অন্তঃত্বক থেকে শুরু করে এই বাইরের যে অংশটা আছে সেটা হলো কি অন্তঃস্টিলীয় অঞ্চল। তাহলে তোমার গ্রাউন্ড টিস্যু তন্ত্রকে দুইটা ভাগ করা হয়েছে, একটা হলো অন্তঃস্টিলীয় অঞ্চল আর একটা হলো বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে আমি আশা রাখি যে তোমরা এটা বুঝতে পারতেছো যে অন্তঃস্টিলীয় অঞ্চল কোনটা আর বহিঃস্টিলীয় অঞ্চল কোনটা। তাহলে আবারও পরিচক্র থেকে শুরু করে জাইলেম ফ্লেম সহ কেন্দ্র পর্যন্ত, আর এর বাইরের অংশ হলো কি বহিঃস্টিলীয় অঞ্চল। এখন দেখো আমরা এর মধ্যে যাই, দেখো যে বহিঃস্টিলীয় অঞ্চল। তাহলে বহিঃস্টিলীয় অঞ্চলের মধ্যে যদি মূল হয় তাহলে কর্টেক্স আর অন্ততক এই দুইটা মিলে বহিঃস্টিলীয় অঞ্চল হবে। আর যদি কাণ্ড হয় তাহলে অধতক, কর্টেক্স, অন্ততক এই তিনটা অংশ নিয়ে বহিঃস্টিলীয় অঞ্চল তৈরি হবে। আর যদি পাতা হয় তাহলে মেসোফিল টিস্যু নিয়ে তোমার বহিঃস্টিলীয় অঞ্চল তৈরি হবে। আর অন্তঃস্টিলীয় অঞ্চল যদি মূল হয় তাহলে পরিচক্র, মজ্জা, সংযোজক টিস্যু এই তিনটা অংশ নিয়ে তোমার মূলের অন্তঃস্টিলীয় টিস্যু গঠিত হবে। আর যদি তোমার কাণ্ড হয় তাহলে পরিচক্র, মজ্জা, মজ্জারশ্মি এই তিনটা অংশ নিয়ে তোমার কি হবে অন্তঃস্টিলীয় টিস্যু তৈরি হবে কাণ্ডের বেলায়। তাহলে এই হলো যে তোমার এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রের একটা সংক্ষেপ পরিরেখ বা তোমার বর্ণনা। এখন আমরা এইখানে বর্ণনা শিখব, মানে গ্রাউন্ড টিস্যু তন্ত্রের গঠন যখন আসবে, অর্থাৎ মূলের অন্তর্গঠন বর্ণনা করো, কাণ্ডের অন্তর্গঠন বর্ণনা করো। তাহলে মূলের অন্তর্গঠন এবং কাণ্ডের অন্তর্গঠনের বর্ণনা আমরা কিভাবে দিব? খুব সহজে মূলের এবং কাণ্ডের অন্তর্গঠনের বর্ণনা দেব। এটা কিন্তু আমি লিখে গেছিলাম, মূল ও কাণ্ডের অন্তর্গঠনের বর্ণনা চিত্রসহ। এটা হলো মূলের অন্তর্গঠন, এটা তার চিত্র। এটা হলো কাণ্ডের অন্তর্গঠন, এটা তার চিত্র। এখন এটা যে মূল আর এটা যে কাণ্ড তার ছবি দেখে চিনার উপায় আছে। এই যে দেখো, এই যে কাণ্ডের যে ত্বক আছে এই ত্বকটা দেখা একেবারে পাতলা, আর মূলের যে ত্বকটা আছে মূলের ত্বকটা দেখা একেবারে পাতলা, আর কাণ্ডের ত্বক দেখো যেখানে বোল্ড করে দেওয়া, মোটা করে দেওয়া, এটা আসলে কিউটিকলের আবরণ। অর্থাৎ যদি তোমার ত্বকীয় কোষের বাইরের দিকে সবিরিন আর কিউটিন জমা হয় তবে তাকে বলা হয় কি কিউটিকল। তো কাণ্ডের ত্বক হলে এরকম কিউটিকলের একটা আবরণ থাকবে, আর মূলের ত্বক হলে এরকম কিউটিকলের আবরণ থাকবে না। দেখো যেখানে বোল্ড করে দেওয়া আছে যেটা, এটা কি কিউটিকল। কাণ্ডের বেলায় এই কিউটিকলের আবরণ আছে, এই যে দেখো কিউটিকলের আবরণ আছে, কিন্তু মূলের বেলায় কি কিউটিকলের আবরণ আছে? আবরণ নাই। তাহলে এটা একটা চিনার উপায়। তারপরে দেখো মূলরুম, এই মূলরুম এককোষী, আর এখানে যদি কখনো মূলরুম থাকে, এটার মধ্যে নাই কিন্তু অনেক সময় থাকে, তাহলে সেটা অবশ্যই এরকম বহুকোষী হবে। তাহলে মূলরুম সবসময় এককোষী হয়, কাণ্ডরুম সবসময় কি হয়? বহুকোষী হয়। তাহলে এটা আর একটা চেনার উপায়। 3 নম্বর চেনার উপায় দেখো, এটা হলো জাইলেম, মেটাজাইলেম, আর এটা হলো প্রোটোজাইলেম। বড় সাইজের জাইলেমগুলোরে মেটাজাইলেম আর ছোট সাইজের জাইলেমগুলোরে বলা হয় প্রোটোজাইলেম। তো এই মেটাজাইলেম যদি কেন্দ্রে থাকে তাহলে হলো মূল, আর প্রোটোজাইলেম যদি কেন্দ্রে থাকে তাহলে সেটা হলো কাণ্ড। এই যে দেখো ছোট আকৃতির জাইলেম প্রোটোজাইলেম, এই প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, এই জন্য এটা কি কাণ্ড। আর এখানে কি মেটাজাইলেম কেন্দ্রের দিকে, এই যে মেটাজাইলেম এটা প্রোটোজাইলেম। যেটা মেটাজাইলেম কেন্দ্রে থাকলে তাহলে সেটা হবে কি মেটাজাইলেম যদি কেন্দ্রে থাকে তাহলে সেটা হবে কি মূল, আর প্রোটোজাইলেম যদি কেন্দ্রে থাকে সেটা হলো যে তোমার কাণ্ড। তাহলে তুমি ছবি দেখে কি বুঝতে পারবে যে কোনটা মূল আর কোনটা কাণ্ড? তাহলে 1 নম্বর বলছি মূলরুম এককোষী, কাণ্ডরুম বহুকোষী। মূলের ত্বকে কোনো কিউটিকলের আবরণ নাই, কাণ্ডের ত্বকে কিউটিকলের আবরণ আছে। মূল হইলে এই যে মেটাজাইলেম মানে বড় জাইলেম কেন্দ্রের দিকে, আর কাণ্ড হলে প্রোটোজাইলেম মানে ছোট জাইলেম কেন্দ্রের দিকে থাকবে। এই 3টা জিনিস দেখে কোনটা মূল আর কোনটা কাণ্ড নির্ণয় করবে, তারপর প্রশ্নের উত্তর দিবে। আর যদি এটা তোমার মিস হয় তাহলে কিন্তু তুমি 0 পাইবা ডাইরেক্ট। আর এটা যদি তুমি ধরতে পারো আর যদি লিখতে পারো তাহলে কিন্তু তুমি 3-এ 3 পাইবা। এখন যাই হোক, এখন আমরা বর্ণনা দিব, মূলের অন্তর্গঠনের বর্ণনা বা কাণ্ডের অন্তর্গঠনের বর্ণনা। তাহলে মূল আর কাণ্ডের অন্তর্গঠনের বর্ণনা আমি একসাথে দিয়ে যাইতেছি। তো দেখো এই দুইটা ছবির মধ্যে এইখানে এপিডার্মিস বহিতক, এটা কিন্তু বহিতক কিন্তু তোমার ত্বকীয় টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত। তাই যখন অন্তর্গঠনের বর্ণনা দিবা, গ্রাউন্ড টিস্যুর অন্তর্গঠনের বর্ণনা দিবা, তখন কিন্তু ত্বকের কথা আসবে না, কারণ ত্বকটা
এপিডার্মাল ত্বকীয় টিস্যুতন্ত্র মানে ত্বকীয় টিস্যুতন্ত্রের অন্তর্ভুক্ত। বর্ণনা শুরু হবে ত্বক বাদ দিয়ে এর নিচে থেকে, তাহলে এটা হাইপোডার্মিস অধতক। তাহলে কাণ্ড হলে বর্ণনা শুরু হবে, কাণ্ডের বেলায় বর্ণনা শুরু হবে অধতক থেকে, অধতক থেকে। আর যদি তোমার মূল হয় তাহলে সেই ক্ষেত্রে দেখো অধতক নাই, আছে এই যেরকম অধতক কি এখানে আছে নাই, এখানে শুরু হয়েছে কি থেকে কর্টেক্স। তাহলে মূল হলে বর্ণনা শুরু হবে কর্টেক্স থেকে। এর আগে তুমি অবশ্যই ভাগ করে নিবে যে মূল বা কাণ্ডের অন্তর্গঠনকে প্রধানত দুটি অঞ্চলে ভাগ করা যায়, বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল, এইরকম ভাগ করে নিবে। এই যে বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। তারপরে তুমি বর্ণনা করা শুরু করবে, 1 নম্বর পয়েন্ট দিবে কর্টেক্স। বহিঃস্থলীয় অঞ্চলের 1 নম্বর পয়েন্ট দিবে কি কর্টেক্স, এরকম। কর্টেক্স মূলের বেলায়। আর যদি কাণ্ড হয় তাহলে বহিঃস্থলীয় অঞ্চলের 1 নম্বর পয়েন্ট দিবা হলো যে তোমার অধতক, অধতক। তাহলে এটা কি বহিঃস্থলীয় অঞ্চল, আর এটা কি অন্তঃস্থলীয় অঞ্চল। যখন এগুলার বর্ণনা দিবা তাহলে দেখবা বইয়ের মধ্যে অনেক কথা আছে, কিন্তু তুমি এখানে উল্লেখ করবা 3টা কথা। কর্টেক্সের বেলায় প্রথমে তুমি সংজ্ঞা দিবা, তারপরে তুমি দিবা কোন টিস্যু দ্বারা তৈরি, তারপরে তুমি দিবা কোষের কয়টা স্তর, তারপরে তুমি দিবা কাজ। এই 4টা করে লাইন লিখবা। তাহলে মূলের অন্তর্গঠন যখন তুমি বর্ণনা করবা তখন মনে করো যে শুরু হবে বহিঃস্থলীয় অঞ্চল, মানে প্রথমেই বলবা মূলের অন্তর্গঠনকে 2টা অঞ্চলে ভাগ করা যায়, বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। নিম্নে এদের ধারাবাহিক বর্ণনা দেওয়া হলো। তারপর তুমি বহিঃস্থলীয় অঞ্চলটা লিখবা, লেখা 1 নম্বর পয়েন্ট দিবা কর্টেক্স মূলের বেলায়, দিয়ে প্রথমে কর্টেক্সের সংজ্ঞা দিবা। তারপর টিস্যু, এই কর্টেক্স অঞ্চলটা কি টিস্যু দ্বারা গঠিত তার নাম বলবা। এই কর্টেক্স অঞ্চলটা কয় স্তর বিশিষ্ট সেটা বলবা। আর এই কর্টেক্স অঞ্চলটা কি কাজ করে, এইখানকার কোষগুলা কি কাজ করে উদ্ভিদের জন্য সেটা বলবা। এই 4টা পয়েন্ট লেখা হয়ে গেলেই কর্টেক্সের বর্ণনা শেষ। সেম সেম মনে করো এই পাশেও এই একই কথা। প্রথমে তুমি অধতকের সংজ্ঞা দিবা, আর তারপরে হলো কোন টিস্যু দ্বারা তৈরি সেই টিস্যুর নাম লিখবা। তারপরে তোমার এখানে টিস্যুর স্তর কয়টা সেটা লিখবা, তারপরে এই অঞ্চলের কাজ লিখবা। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে এই 4টা করে টপিকস যদি তুমি বর্ণনা করো তাহলে ওই স্থানের বর্ণনা শেষ হয়ে গেল। তাহলে আমরা শিখতেছি কিন্তু গ্রাউন্ড টিস্যুতন্ত্র, মূল ও কাণ্ডের অন্তর্গঠন। তাহলে মূল আর কাণ্ডের অন্তর্গঠন আসলেই প্রথমেই তুমি বলবা মূলের অন্তর্গঠনকে 2টা অঞ্চলে ভাগ করা যায়, বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। আর কাণ্ডের অন্তর্গঠনের ক্ষেত্রেও একই কথাই বলবা, কাণ্ডের অন্তর্গঠনকে 2টা অঞ্চলে ভাগ করা যায়, বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল, এইরকম দিয়া। তারপরে মনে করো যদি মূল হয় তাহলে বর্ণনা শুরু হবে বহিঃস্থলীয় অঞ্চলটা লিখে, তারপরে বর্ণনা শুরু হবে কি থেকে কর্টেক্স থেকে। কর্টেক্সটা লিখে এখানে 4টা পয়েন্ট দিবা, যে মানে 4টা কথা লিখবা, যে ছিল কর্টেক্সের সংজ্ঞা, তারপরে এটা কি টিস্যু দ্বারা তৈরি, তারপরে এখানে কয়টা স্তর আছে, তারপরে এটা কি কাজ করে। দেখো এখান থেকে আমি বর্ণনাটা দিয়ে আসি। দেখো এই যে কর্টেক্সের বর্ণনা, কর্টেক্সের বর্ণনা প্রথমে কি বলছিলাম সংজ্ঞা। তাহলে কর্টেক্স শুরু হয়েছে কি থেকে বহিতক, বহিতকের নিচ থেকে। আর এটা কি অন্ততক, অন্ততকের উপর পর্যন্ত। তাহলে বহিতকের নিচ থেকে অন্ততকের উপর পর্যন্ত অংশকে কর্টেক্স বলে, সংজ্ঞা হয়ে গেল, মুখস্থ করার দরকার নেই। দ্বিতীয় কথা হলো এখানে কি টিস্যু, প্যারেনকাইমা টিস্যু। তৃতীয় কথা হলো যে হলো এখানে স্তর, দেখো কর্টেক্স কয়েক স্তর, অনেকগুলো স্তর দ্বারা তৈরি, অনেকগুলো স্তর আছে কোষের। তারপরে কোষগুলোর মাঝখানে কি আছে, আন্তঃকোষীয় ফাঁকা আছে। এদের কাজ কি, খাদ্য সঞ্চয় করা, গাছকে দৃঢ়তা প্রদান করা। তাহলে কর্টেক্সের বর্ণনা শেষ হয়ে গেল। তারপরে কর্টেক্সের বর্ণনা যদি শেষ হয়ে যায় তাহলে দ্বিতীয় ধাপে যাইবা কি, মূলের ক্ষেত্রে কি থাকবো, অন্ততক। অন্ততক, এই অন্ততকের বেলায়ও এই 4টা কথা। প্রথমে অন্ততকের সংজ্ঞা দিবা, সংজ্ঞা কি, যে দেখো এটা অন্ততক, তাহলে এটা কি কর্টেক্সের নিচে, আর এটা কি পরিচক্র, পরিচক্রের উপরে। তাহলে কর্টেক্সের নিচে পরিচক্রের উপরে যে স্তর থাকে সেই স্তরের নাম কর্টেক্স, সংজ্ঞা হয়ে গেল। এখানে দেখো কয় সারি কোষ, 1 সারি কোষ, 1 সারি কোষ দ্বারা অন্ততক তৈরি। তারপর কি, যে
এই কোষগুলা কি জাতীয় কোষ? প্যারেনকাইমা কোষ, আকৃতি পাইপের মতো, পিপা আকৃতি। তারপরে কাজ কি? এর কাজ হলো যে তোমার এই স্টিলীয় অঞ্চল থেকে তোমার কি বহিঃস্টিলীয় অঞ্চলকে পৃথক রাখা, উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা, খাদ্য সঞ্চয় করা। বর্ণনা শেষ। তবে এখান থেকে দুইটা প্রশ্ন আসে, একটা হলো প্যাসেজ সেল আর একটা হলো ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এই দুইটা পড়া পড়বো। এই যে দেখো, অন্ততকের পার্শ্ব প্রাচীর এই যে পুরো প্রাচীর দ্বারা আবৃত। কেন? এখানে লিগনিন আর সুবেরিন জমা হয়ে এরকম পুরো আবরণ ধরছে। অর্থাৎ এইখানকার যে কোষগুলো আছে, এই কোষগুলোর পার্শ্ব দিক এবং হলো বাইরের দিক পুরো প্রাচীর দ্বারা আবৃত হয়ে একটা ফিতার ন্যায় আস্তরণ তৈরি করে। আবিষ্কারকের নাম অনুসারে একে ক্যাসপেরিয়ান স্ট্রিপ বলে। তাহলে অন্ততকের কোষগুলোর পার্শ্ব দিক এবং বাইরের দিক লিগনিন সুবেরিন জমা হয়ে ফিতার মতো একটা আস্তরণ বা আবরণ তৈরি করে। এর নাম ক্যাসপেরিয়ান স্ট্রিপ। যে সকল অন্ততকের কোষে এরকম প্রাচীর পাতলা থাকে, এরকম পুরু না থাকে, তাদেরকে বলা হয় প্যাসেজ সেল। তাহলে এই দুইটা প্রশ্ন কিন্তু এখান থেকে গুরুত্বপূর্ণ, এই জন্য পড়াইলাম। আর বর্ণনার মধ্যে কি লিখতে হবে সেটা বলছি। তাহলে মূলের ক্ষেত্রে অন্ততকের বর্ণনা আমরা এই 4 ধাপে শেষ করে দিলাম। এখন এই যে কাণ্ডের বর্ণনার মধ্যে কি আসবে? প্রথমেই অদতক। সেই অদতকের বর্ণনা কিভাবে দিবা? দেখো, এই যে কাণ্ডের অদতক, এই অদতকটা কার নিচে আছে? বহিতকের নিচে আছে। কার উপরে আছে? কর্টেক্সের উপরে আছে। তাহলে বহিতকের নিচে কর্টেক্সের উপরে যে স্তরটা, তার নাম কি? অদতক। সংজ্ঞা হয়ে গেল। তারপরে তুমি কি বলবা? তারপরে তুমি বলবা হলো যে এরা কি ক্লেনকাইমা এবং স্ক্লেনকাইমার টিস্যু দ্বারা গঠিত। স্তর কতগুলো? 2 থেকে 3। এখানে 3টা স্তর আছে। 2 থেকে 3 স্তরের বিশিষ্ট। কাজ কি? কাণ্ডকে দৃঢ়তা প্রদান করা। এই যে 4টা পয়েন্ট বর্ণনা করা হয়ে গেল, এখানকার কাজও শেষ হয়ে গেল। তাহলে তোমার সেম ওয়েতে দেখো, এখানে কিন্তু কর্টেক্স, অন্ততক, তারপরে হলো যে অদতক, এগুলা সম্পূর্ণ বর্ণনা দেওয়া হলো। সেম ওয়েতে এখন অন্তঃস্থলীয় অঞ্চল। তাহলে অন্তঃস্থলীয় অঞ্চলের মধ্যে কি আছে? পরিচক্র আছে। সেই পরিচক্রের মধ্যেও কিন্তু দেখো, অন্তঃস্থলীয় অঞ্চল লেখার আগে হেডিং দিয়ে দেবে এরকম, অন্তঃস্থলীয় অঞ্চল। অন্তঃস্থলীয় অঞ্চল। তারপরে তুমি দিবা হলো কি? পরিচক্র দিয়ে তারপরে বর্ণনা শুরু করো। প্রথমে দিবা সংজ্ঞা। তো সংজ্ঞায় কি লেখা যায়? সংজ্ঞায় লেখা যায় অন্ততকের নিচে এবং মজ্জার উপরে যে এক সারি কোষের স্তর থাকে, এক বা একাধিক সারির কোষের স্তর থাকে, তার নাম হলো কি? পরিচক্র। তাহলে পরিচক্রের সংজ্ঞা দেওয়া হয়ে গেল। তারপরে এটা কি দ্বারা তৈরি? এটা প্যারেনকাইমার টিস্যু দ্বারা তৈরি। কখনো কখনো ক্লেনকাইমার টিস্যু থাকতে পারে, আবার অনেক সময় প্যারেনকাইমার ক্লেনকাইমার দুইটাই থাকতে পারে। এটা দিলাম। তারপরে কাজ কি? এখানে কয়টা স্তর? এক বা একাধিক স্তর। তারপরে এখানে কি কাজ কি করে? এখান থেকে তোমার অস্থানিক মূল তৈরি হয়, এখান থেকে তোমার হলো যে শাখা প্রশাখা তৈরি হয়, আর এখান থেকে তোমার হলো এই কাণ্ডের দৃঢ়তা প্রদান করে, খাদ্য সঞ্চয় করে। এই রকম কাজ দিয়ে দিলা, তাহলে এর বর্ণনা শেষ হয়ে গেল। তারপরে এখন দেখো, এই স্টিলীয় অঞ্চলে কিন্তু জাইলেম ফ্লেম আছে, কিন্তু জাইলেম ফ্লেম পরিবহন কলাগুচ্ছর অন্তর্ভুক্ত, গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তর্ভুক্ত না। তাই গ্রাউন্ড টিস্যুর বর্ণনায় জাইলেম ফ্লেমের কথা আসবে না। তারপরে আসবে কি? মজ্জারশ্মি। মজ্জা কি? 2টা ভাস্কুলার বান্ডল, মানে এই যে জাইলেম এবং ফ্লেমের মাঝখানে যে প্যারেনকাইমার টিস্যুর যে স্তর বা সারি, এটাকে কি বলা হবে? মজ্জারশ্মি। তাহলে দ্বিতীয় বর্ণনা গেল। একেবারে ভিতরের দিকে কি আছে? একেবারে ভিতরের দিকে আছে তোমার মজ্জা। তাহলে সেই ক্ষেত্রে মজ্জার বর্ণনা কি হবে? মজ্জার বর্ণনার মধ্যে তুমি বলবা যে একেবারে কেন্দ্রে প্যারেনকাইমার টিস্যুর যে বহিস্তর বিশিষ্ট যে স্তর, তার নাম হলো কি? মজ্জা। তাহলে এইভাবে তোমার কি এই গ্রাউন্ড টিস্যু তন্ত্রের বর্ণনা দিবে। তাহলে আবারও বলি, খুব মনোযোগ দিয়ে শোনো। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের বর্ণনায় তোমাকে ডাইরেক্ট বলবে না যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র বর্ণনা করো, তোমাকে বলবে মূলের অন্তর্গঠন বর্ণনা করো, কাণ্ডের অন্তর্গঠন বর্ণনা করো। তো মূলের আর কাণ্ডের অন্তর্গঠন যদি তোমাকে বর্ণনা করতে বলে, তাহলে তুমি প্রথমেই বলবা মূলের অন্তর্গঠন 2টা অঞ্চলে বিভক্ত, বহিঃস্থলীয় অঞ্চল, অন্তঃস্থলীয় অঞ্চল। কাণ্ডেরটা বলো একই কথাই বলবা। তারপরে বহিঃস্থলীয় অঞ্চলের যে কয়টা অংশ আছে, সেই কয়টা অংশের বর্ণনা দিবা। কয় স্টেপে? 4 স্টেপে। সংজ্ঞা,
কোন টিস্যু দ্বারা গঠিত, কয় স্তর বিশিষ্ট কোষ আর তাদের কাজ। এরকমভাবে প্রত্যেকটা পয়েন্টের তুমি বর্ণনা দিবা, তারপরে ওই ছবিটা, এই যে মূলের যে ছবি, এই ছবি দিবা, অথবা কাণ্ডের যে ছবি, এই ছবি দিবা, তাহলে তুমি এখানে পূর্ণাঙ্গ নম্বর এখানে পেয়ে যাবা। তো আশা রাখি গ্রাউন্ড টিস্যু তন্ত্রের বর্ণনা তোমরা বুঝতে পারছো। তারপরে মনে করো যে এই একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা তোমার প্র্যাকটিক্যাল এবং এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। এগুলো সাধারণত সৃজনশীলে আসে না, তবে তোমার অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, তারপর হলো যে এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ, প্র্যাকটিক্যালের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো তোমার শিখতে হবে। দেখো এদের ত্বকে, এই যে বাইরের ত্বকে কি কোনো কিউটিকল আছে, পুরো আবরণ আছে? এরকম পুরো আবরণ কিন্তু নাই, যেরকম পুরো আবরণ কিন্তু নাই। তার কারণে কি, কিউটিকল অনুপস্থিত নাই। আর মূল রোম কয় কোষী? এক কোষী, যে এক কোষী মূল রোম আছে। এর মধ্যে কি অধতক আছে? আগে যে কাণ্ডের মধ্যে অধতক দেখছিলাম, সেই অধতক কি এখানে আছে? নাই, অধতক অনুপস্থিত। তারপরে কর্টেক্সে অধতক নাই, কেবল অন্ততক আছে। হ্যাঁ, এই যে অন্ততক আছে, এই দেখো অন্ততক। তারপর পরিচক্র একসারি কোষ, এই যে দেখো পরিচক্র, এই যেটা, এর একসারি কোষ দ্বারা তৈরি। তারপর ভাস্কুলার বান্ডল ওরিও, ওরিও মানে হলো যে জাইলেম আর ফ্লেম আলাদা আলাদা ভাবে থাকে। এই যে জাইলেম, এই যে ফ্লেম, জাইলেম ফ্লেম আলাদা আলাদা আছে, ওরিও। তারপর মেটাজাইলেম কেন্দ্রে, এই যে দেখো বড় জাইলেমটা কেন্দ্রে। তার প্রোটোজাইলেম পরিধির দিকে, এই যে ছোটো জাইলেমগুলো পরিধি মানে প্রান্তের দিকে। জাইলেম এবং ফ্লেম গুচ্ছের সংখ্যা 6-এর অধিক। এই যে 1 2 3 4 5 6 7, 7টা তোমার কি আছে? জাইলেম আর ফ্লেম গুচ্ছ আছে, 6-এর অধিক। এটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আর মজ্জা দেখো, অনেক বড় মজ্জা, মজ্জা বৃহৎ। তাহলে এটা হলো শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, তাহলে এমসিকিউ পারা যাবে। তখন এমসিকিউ পারা যাবে না। এরপরে দেখো কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের শনাক্তকারী বৈশিষ্ট্য। তবে সাধারণত কাণ্ডরোম অনুপস্থিত, কাণ্ডরোম নাই। একবীজপত্রী উদ্ভিদের যে কাণ্ড, সেখানে কাণ্ডরোম থাকে না, তবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কাণ্ডরোম থাকে। তারপর বহিতকে কিউটিকল উপস্থিত, এই দেখো বহিতকের এই যে কিউটিকল আছে, কিউটিকলের আবরণ। অধতক আছে, এই যে অধতক আছে। সাধারণত এটা স্ক্লেরেনকাইমার টিস্যু দ্বারা তৈরি। ভাস্কুলার বান্ডল গ্রাউন্ড টিস্যুতে বিক্ষিপ্ত পাবে। দেখো ভাস্কুলার বান্ডল, এই যে জাইলেম ফ্লেম উল্টাপাল্টা পাবে। এই দেখো এই যে ফ্লেম, এই যে জাইলেম উল্টাপাল্টা পাবে সাজানো একসাথে। ওইখানে কিন্তু মূলের বেলায় কিন্তু এরকম বলয় আকারে সজ্জিত ছিল, এখানে কিন্তু বলয় আকারে সজ্জিত না, উল্টাপাল্টা পাবে সজ্জিত। মেটাজাইলেম পরিধির দিকে, এই যে বড় জাইলেমটা পরিধির দিকে, বাইরের দিকে। তারপর মনে করো যে প্রোটোজাইলেম কেন্দ্রের দিকে, ছোটো জাইলেমটা এই যে কেন্দ্রের দিকে। ভাস্কুলার বান্ডল সংযুক্ত, সংযুক্ত ভাস্কুলার বান্ডল বলতে বোঝানো হয় যে জাইলেম আর ফ্লেম পরস্পরের সাথে লাগানো থাকে। তারপর সমপার্শ্বীয় ও বদ্ধ, জাইলেম ফ্লেমের মাঝে যদি ক্যাম্বিয়াম না থাকে, তাহলে সেই ধরনের ভাস্কুলার বান্ডলকে বলা হয় কি, তোমার বদ্ধ। এটা আমরা বর্ণনার মধ্যে আসতেছি আস্তে আস্তে। তাহলে এটা হলো যে তোমার একবীজপত্রী উদ্ভিদের মূলের একবীজপত্রী উদ্ভিদের মূলের বৈশিষ্ট্য বললাম, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য বললাম। এখন আসে হলো যে ভাস্কুলার টিস্যুতন্ত্র মানে পরিবহন কলাগুচ্ছ। উদ্ভিদের যে সকল টিস্যু পরিবহন কাজে নিয়োজিত, অর্থাৎ খাদ্য, সার, খাদ্যর কাঁচামাল এবং উৎপাদিত খাদ্য যে সকল টিস্যু পরিবহন করে, তাদেরকে বলা হয় পরিবহন টিস্যু। এই পরিবহন টিস্যু যখন একত্রে অবস্থান করে, তখন তাদেরকে বলা হয় যে পরিবহন কলাগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল। বুঝতে পারছ? তাহলে এই পরিবহন টিস্যু দুই প্রকার। একটার নাম হইল জাইলেম, আর একটার নাম হইল ফ্লেম। জাইলেম আর ফ্লেম। তাহলে পরিবহন টিস্যু কয় রকম? দুই রকম হয়, জাইলেম আর ফ্লেম। আর জাইলেম আর ফ্লেম যখন একত্রে অবস্থান করে, তখন তাদেরকে বলা হয় পরিবহন কলাগুচ্ছ বা ভাস্কুলার বান্ডল। তো জাইলেম আর ফ্লেম কিন্তু আমরা নবম দশম শ্রেণীতে পড়ে আসছি। জাইলেম এবং ফ্লেম উভয় জটিল টিস্যু। এখন এই জাইলেম কিন্তু 4 প্রকার কোষ নিয়ে তৈরি। একটা হলো ট্রাকিট, আর একটা হলো ভ্যাসেল, আর একটা হলো জাইলেম প্যারেনকাইমা, আর একটা হলো জাইলেম ফাইবার। আর ফ্লেম টিস্যু যারা আছে, এই ফ্লেম টিস্যু কিন্তু তোমার 4 প্রকার কোষ দ্বারা তৈরি। তারা হলো কি, ছিপ কোষ, সঙ্গী কোষ, তারপর তোমার ফ্লেম প্যারেনকাইমা, আর একটা হলো ফ্লেম ফাইবার।
ফ্লোয়েম ফাইবার। তাহলে জাইলেমও 4 প্রকার কোষ দ্বারা তৈরি, ফ্লোয়েমও 4 প্রকার কোষ দ্বারা তৈরি। তো ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, ফ্লোয়েমের ক্ষেত্রে ছিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। এখন এই জাইলেমের 4টা কোষের মধ্যে শুধু এই প্যারেনকাইমা, জাইলেম প্যারেনকাইমা এটা জীবিত, আর সবগুলো কিন্তু মৃত। এটা মনে রাখতে হবে এমসিকিউর জন্য। আর ফ্লোয়েমের ক্ষেত্রে শুধুমাত্র ফ্লোয়েম ফাইবারটা মৃত, আর সবগুলো জীবিত। এরা অবশ্যই মনে রাখতে হবে। তবে তোমার হলো যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই জাইলেমের এই ভেসেল এটা থাকে না, আর ফ্লোয়েমের এই সঙ্গী কোষ থাকে না। তবে ব্যতিক্রম হলো নিটাম উদ্ভিদ, যারা নগ্নবীজী হওয়া সত্ত্বেও জাইলেমে ভেসেল এবং ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে। তো জাইলেমকে তোমার আবার এর গর্তের আকারের উপর ভিত্তি করে 2 ভাগে ভাগ করা যায়, একটা হলো প্রোটোজাইলেম আর একটা মেটাজাইলেম। যদি গর্ত বড় হয় তাহলে সেটা হলো মেটাজাইলেম, আর ছোট গর্ত হলে সেটা হলো প্রোটোজাইলেম। এই হলো 2 রকম। তাছাড়া জাইলেম আবার 2 রকম, প্রাথমিক জাইলেম, সেকেন্ডারি জাইলেম। তাহলে প্রাথমিক বিভাজনের সময় যে জাইলেম তৈরি হবে এটা প্রাথমিক জাইলেম, আর সেকেন্ডারি বিভাজনের সময় যে জাইলেম তৈরি হবে এটা সেকেন্ডারি জাইলেম। ফ্লোয়েমের ক্ষেত্রেও একই অবস্থা। এই হলো যে তোমার জাইলেম ফ্লোয়েম সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা। এখন এই জাইলেম ফ্লোয়েমের অবস্থানের উপর ভিত্তি করে তোমার পরিবহন কলা গুচ্ছকে বিভিন্ন ভাগে ভাগ করা গেছে। সেই ভাগটা আমরা পড়ব। এই ভাগটা কিন্তু যে ভাস্কুলার বান্ডল মানে পরিবহন কলাগুচ্ছ, এই ভাগটা কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, আসবে, এত গুরুত্বপূর্ণ, এটা কিন্তু কখনোই বাদ দেওয়া যাবে না। তাহলে দেখো, ভাস্কুলার বান্ডল বা পরিবহন কলাগুচ্ছ 3 প্রকার: সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। এক খণ্ড জাইলেম, এই দেখো এটা হলো জাইলেম, এটা হলো ফ্লোয়েম। এক খণ্ড জাইলেম এবং এক খণ্ড ফ্লোয়েম পরস্পরের সাথে যদি যুক্ত থাকে, অর্থাৎ একই ব্যাসার্ধে অবস্থান করে, তবে তার নাম সংযুক্ত ভাস্কুলার বান্ডল। তো এই সংযুক্ত ভাস্কুলার বান্ডলকে 2 ভাগে ভাগ করছে: সমপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তো সমপার্শ্বীয়র ক্ষেত্রে কি হবে, তোমার এক খণ্ড জাইলেম এবং এক খণ্ড ফ্লোয়েম পরস্পরের সাথে যুক্ত থাকলে তার নাম হলো সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। আর এই সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল আবার 2 প্রকার: মুক্ত, বদ্ধ। এখন জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম থাকে, এই যে ভাজক টিস্যু ক্যাম্বিয়াম, এই যে এটা, এই স্তর, এই ক্যাম্বিয়াম থাকে, তবে সেটা হলো কি তোমার মুক্ত। আর যদি জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে যদি ক্যাম্বিয়াম না থাকে, এখানে ক্যাম্বিয়াম নাই, এখানে কিন্তু এই যে একটা স্তর, এই যেটা ক্যাম্বিয়াম ছিল, এখানে কিন্তু ক্যাম্বিয়াম নাই, তাহলে সেটা হবে কি বদ্ধ। তো বদ্ধ ভাস্কুলার বান্ডল একবীজপত্রী উদ্ভিদের মধ্যে থাকে, আর মুক্ত ভাস্কুলার বান্ডল দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে থাকে। এটা একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে অন্যতম একটা পার্থক্য। তাহলে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হইব, তোমার বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকবে। আর তোমার হলো যে এই দ্বিবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল থাকবে। অর্থাৎ মুক্ত মানে জাইলেম ফ্লোয়েমের মাঝে ক্যাম্বিয়ামের বলয় থাকবে, আর বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডলে জাইলেম এবং ফ্লোয়েমের মাঝে কোনো প্রকার ক্যাম্বিয়াম বলয় থাকবে না, এই যে ক্যাম্বিয়াম বলয় নাই। এরপরে আসো সমদ্বিপার্শ্বীয়, মাঝখানে এক খণ্ড জাইলেম, তার উভয় দিকে ফ্লোয়েম, এটাতে বলা হয় কি সমদ্বিপার্শ্বীয়। মাঝখানে জাইলেম, উভয় দিকে ফ্লোয়েম, এর নাম কি সমদ্বিপার্শ্বীয়। আর এই ক্ষেত্রে সবসময় এরা মুক্ত হয়। দেখো এই যে ক্যাম্বিয়াম, এই যে ক্যাম্বিয়াম, 2 দিকে ক্যাম্বিয়াম থাকে, বুঝতে পারছো? লাউ, কুমড়া এই সকল উদ্ভিদের কাণ্ডে এই সমদ্বিপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল দেখা যায়। তাহলে এটা একটা গেল। এরপর আসো অরীয় ভাস্কুলার বান্ডল। অরীয় ভাস্কুলার বান্ডলের ক্ষেত্রে দেখো এই যে জাইলেম এবং ফ্লোয়েম, আগের বার কিন্তু জাইলেম ফ্লোয়েম পরস্পরের সাথে লাগানো, এই যে লাগানো, দেখো 2 একসাথে একই ব্যাসার্ধে, এরা কিন্তু লাগানো না, ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে। তাহলে জাইলেম এবং ফ্লোয়েম যদি ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে অবস্থান করে, তবে তার নাম হয় কি অরীয়। তারপরে আসো যে তোমার কেন্দ্রিক, জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে যে কোনো একটা যদি কেন্দ্রে থাকে, তবে তার নাম হবে কি কেন্দ্রিক। এই যে জাইলেম, এই যে ফ্লোয়েম, এই 2টার মধ্যে যে কোনো একটা কেন্দ্রে থাকলে তার নাম হবে কি কেন্দ্রিক। তো আর একটা কথা বলি, এই যে অরীয় ভাস্কুলার বান্ডলের শুধু মূলে থাকে, পৃথিবীতে যত মূল আছে সকল মূলে ভাস্কুলার বান্ডল অরীয়, অর্থাৎ জাইলেম এবং ফ্লোয়েম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে এরকম আলাদা আলাদাভাবে থাকে। আর এই কেন্দ্রিক সাধারণত তোমার এই যে টেরিডোফাইটা গ্রুপের মধ্যে, মস, ফ্রান উদ্ভিদের মধ্যে এগুলো বেশি থাকে। তো তোমার হলো যে কি কেন্দ্রিকের মধ্যে হাইড্রোসেন্ট্রিক, যদি জাইলেম কেন্দ্রে থাকে আর ফ্লোয়েম পরিধিতে বাইরের দিকে থাকে, তবে তার নাম হলো হাইড্রোসেন্ট্রিক। তারপরে তোমার হলো যে
লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে জাইলেম বাইরে আর ফ্লেম কি ভিতরে আছে, কেন্দ্রে আছে, তাহলে তার নাম হবে কি লেপ্টোসেন্ট্রিক। তো এটা যেমন তোমার ট্রেস উদ্ভিদের মধ্যে তোমার হাইড্রোসেন্ট্রিক পাওয়া যায়, তারপরে ড্রাকেনার মধ্যে লেপ্টোসেন্ট্রিক পাওয়া যায়, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে এই এমসিকিউগুলো কিন্তু আসবে, এই উদাহরণগুলো। তাহলে এটা হলো যে তোমার জাইলেম ফ্লেমের অবস্থানের উপর ভিত্তি করে ভাস্কুলার বান্ডলের শ্রেণী বিভাগের পরীক্ষার মধ্যে অবশ্যই আসবে এই চিত্র সহকারে। আশা রাখি তোমরা সবাই ভালো মতো এটা পড়বে। তারপর এটা একবার পরীক্ষার মধ্যে আসছে, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের মধ্যে পার্থক্য। দেখো, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড যদি হয় তাহলে বহুকোষী কাণ্ডরূপ থাকবে। আমি আগেই বলছি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কিন্তু কাণ্ডরূপ সাধারণত থাকে না, এটা কিন্তু আমরা দেখে আসলাম। এই যে দেখো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কোনো প্রকার কাণ্ডরূপ নাই। আর যদি দ্বিবীজপত্রী উদ্ভিদ হইতো তাহলে এরকম বহুকোষী তোমার হলো যে কাণ্ডরূপ থাকতো। তারপরে হলো যে দ্বিবীজপত্রী উদ্ভিদের অধতক ক্লোয়েনকাইমার টিস্যু দ্বারা তৈরি, আর একবীজপত্রী উদ্ভিদের অধতক স্ক্লেনকাইমার টিস্যু দ্বারা তৈরি। এই যে দ্বিবীজপত্রী উদ্ভিদের যে অধতক আছে, অধতক কাণ্ড বলতে অধতক থাকবে। তো এটা যদি দ্বিবীজপত্রী হয় তাহলে সেই ক্ষেত্রে এটা হলো যে ক্লোয়েনকাইমার টিস্যু দ্বারা তৈরি হবে, আর যদি একবীজপত্রী হয় তাহলে এটা তোমার হলো স্ক্লেনকাইমার টিস্যু দ্বারা তৈরি হবে। এখন কর্টেক্স, দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স বহিঃস্থলীয় এবং অন্তঃস্থলীয় দুইটা অঞ্চলে ভাগ করা যায়, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স বহিঃস্থলীয় এবং অন্তঃস্থলীয় দুইটা অঞ্চলে ভাগ করা যায় না। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র থাকলেও একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে পরিচক্র নাই। আর দ্বিবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল বলয় আকারে সাজানো থাকে, আর একবীজপত্রী উদ্ভিদের ভাস্কুলার বান্ডল বিক্ষিপ্তভাবে সাজানো থাকে। এই যে এখানে যে তোমার পার্থক্যগুলো আছে আমি দেখাই দিছি 6টা, এই 6টা পার্থক্য তুমি অবশ্যই পরীক্ষার মধ্যে শিখবা। এটা পরীক্ষার জন্য শিখবা, এটা সৃজনশীল প্রশ্নের মধ্যে আসলো, এই জন্য কিন্তু আমরা এটা বোর্ডে দেখাই দিছি। তো এই হলো যে আমাদের আজকের যে তোমার থিওরি আলোচনা এই শেষ হয়ে গেল। এখন আমরা একটু সিকিউ নিয়ে কথা বলবো। ঠিক আছে, এখন আবার সিকিউ। দেখো, সৃজনশীল কোশ্চেন আমি কিন্তু প্রথমে এই 5টা টপিকস লিখে দিয়েছিলাম, যে এই 5টা টপিকস পড়লে তোমার সৃজনশীল সব কমন পড়বো। কারণ আমার ওই কথাগুলো সত্য না মিথ্যা তা যাচাই করার জন্য আমরা সৃজনশীল প্র্যাকটিস করি, দেখো যে কি হয়। দেখো, 2টা ছবি দেওয়া আছে, কিছুক্ষণ আগে এরকম ছবি দিয়ে আমি পড়াইছি। এটা হলো কি ফ্লেম, এটা হলো কি জাইলেম, দুইজনের মাঝখানে কিন্তু ক্যাম্বিয়াম নাই, তার মানে এটা কি বদ্ধ সমপার্শ্বীয় একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে থাকে। আর এখানে দেখো এক খণ্ড জাইলেম এক খণ্ড ফ্লেম আলাদা আলাদাভাবে আছে, মানে ভিন্ন ব্যাসার্ধে আছে, তার মানে কি এটা ওরিও, এটা থাকে কোথায় মূলে থাকে, কিছুক্ষণ আগে পড়ায় আসছে। তো এখন দেখো উদ্দীপকের চিত্র 1-এর এম কি ফ্লেম এবং এন চিহ্নিত অংশ এন কি জাইলেম যে টিস্যুতন্ত্রের প্রতিনিধিত্ব করে তার শ্রেণীবিন্যাস লেখো। তাহলে জাইলেম এবং ফ্লেম যে টিস্যুতন্ত্রের প্রতিনিধিত্ব করে, কোন টিস্যুতন্ত্রের প্রতিনিধিত্ব করে? জটিল টিস্যুতন্ত্রের প্রতিনিধিত্ব করে। তাহলে এই জটিল টিস্যুতন্ত্রের শ্রেণীবিভাগ করতে হবে, অথবা স্থায়ী টিস্যুর শ্রেণীবিভাগ করতে হবে। 2টা প্রশ্নের অ্যান্সার করলে এখানে হবে। চিত্র 1 এবং চিত্র 2 সম্মিলিত উদ্ভিদাংশ। তাহলে চিত্র 1 এটা কিন্তু আমি বলছি একবীজপত্রী উদ্ভিদের কাণ্ড, আর এটা কিন্তু আমি বলছি যে একবীজপত্রী উদ্ভিদের মূল। তাহলে চিত্র 1 এবং চিত্র 2 সম্মিলিত উদ্ভিদাংশের অন্তর্গঠনের পার্থক্য, অর্থাৎ মূল ও কাণ্ডের পার্থক্য দিতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি কিন্তু মূল আর কাণ্ডের পার্থক্য দেখাই দিয়েছিলাম ছবি দেখাইয়া, এটা একটা গেল। তারপর দেখো এরকম একটা ছবি আঁকাইছিলাম যার নাম ছিল কি ভাজক টিস্যু। এই আগের চিত্র আবার আসছে জাইলেম ফ্লেম, মাঝখানে ক্যাম্বিয়াম নাই, তার মানে কি বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডল। তাহলে প্রশ্ন হলো চিত্র পি এর শ্রেণী বিভাগ, পি মানে কি ভাজক টিস্যু, তাহলে ভাজক টিস্যু শ্রেণী বিভাগ রেখাচিত্রে দেখাও। তার মানে ওই যে ছকটা আমরা বোর্ডে শো করছিলাম ওই ছকটা দিলে কিন্তু এখানে হয়ে যাবে। তারপর চিত্রে এক্স ও ওয়াই এর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। তাহলে এক্স এবং ওয়াই, এক্স কি ফ্লেম, ওয়াই কি জাইলেম, এই দুইটার মধ্যে পার্থক্য, ওই যে আমি জাইলেম আর ফ্লেম কিন্তু পড়াইছি আলাদা করে দেখে। তো এই জাইলেম এবং ফ্লেমের মধ্যে পার্থক্য বা তুলনা এখানে করতে হবে। তারপর তোমার পরবর্তী সৃজনশীল
উদ্ভিদের পাতায় অবস্থিত একটি রন্ধ্রের মাধ্যমে পানি তরল আকারে নির্গত হলেও অন্য আরেকটি রন্ধ্রের মাধ্যমে পানি বাষ্প আকারে নির্গত হয়। তাহলে যেটা দিয়ে তরল আকারে বের হয় ওটার নাম কিন্তু তোমার হাইড্রাথোট, আর যেটা দিয়ে তোমার বাষ্প আকারে বের হয় সেটা হলো কিন্তু তোমার পত্ররন্ধ্র। তাহলে রন্ধ্রটি খোলা ও বন্ধ হওয়া রক্ষীকোষ দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ রক্ষীকোষের উপর নির্ভরশীল। এখন প্রশ্ন হলো উদ্দীপকের প্রথমোক্ত রন্ধ্রটির গঠন। তাহলে প্রথম রন্ধ্র কি? হাইড্রাথোট। হাইড্রাথোটের গঠন আমরা কিন্তু চিত্রসহের ব্যাখ্যা দিয়ে আসছি। উদ্দীপকের শেষোক্ত বাক্যটি যে বন্ধ বা খোলা হওয়া রক্ষীকোষের উপর নির্ভরশীল, এটার উত্তর নবম অধ্যায়ে। তো এই নবম অধ্যায় পড়ানোর সময় ওইটা আমরা ব্যাখ্যা করে যাব। উদ্ভিদ পাতার এ নামক ছিদ্র দ্বারা পানি বাষ্প আকারে নির্গত এবং বি নামক টিস্যু দ্বারা খাদ্যর কাঁচামাল ও তৈরিকৃত খাদ্য পরিবহন হয়। তাহলে পরিবহন হয় কিন্তু কার মাধ্যমে? পরিবহন টিস্যুর মাধ্যমে। আর পরিবহন টিস্যু কারা? জাইলেম ফ্লেম। আর পানি বাষ্প আকারে নির্গত হয় কার মাধ্যমে? পত্ররন্ধ্রের মাধ্যমে। তাহলে এই অংশটা হবে পত্ররন্ধ্র, বি অংশটা হবে কি? জাইলেম ফ্লেম, অর্থাৎ পরিবহন টিস্যুতন্ত্র। তাহলে বি টিস্যুকোষের প্রকারভেদ, অর্থাৎ তোমার হলো যে পরিবহন টিস্যুতন্ত্রের যে প্রকারভেদ, ওই যে অবস্থানের উপর ভিত্তি করে সেটা আলোচনা করতে হবে। উদ্ভিদের ভূমিকা, অর্থাৎ পত্ররন্ধ্রের যে কাজ, পানি বাষ্প আকারে নির্গত করে, তাহলে এর ভূমিকা এই পত্ররন্ধ্রের যে কাজ অথবা প্রচ্ছেদনের যে কাজ সেটা এখানে বর্ণনা করতে হবে। তাহলে এটা পূর্ণাঙ্গ উত্তর হয়ে গেল। তাহলে দেখো, এই যে ফ্লেম, এই যে জাইলেম, দুইজনের মাঝখানে কিন্তু ক্যাম্বিয়াম আছে। তার মানে এক খণ্ড জাইলেম এক খণ্ড ফ্লেম পরস্পরের সাথে সংযুক্ত, আবার মাঝখানে ক্যাম্বিয়াম আছে। তার মানে কি? মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডল। আর এখানে দেখো জাইলেম আর ফ্লেম ভিন্ন ভিন্ন ব্যাসার্ধে আলাদা, এটা কি? অরীয়। তাহলে এটা কোথায় পাওয়া যাবে? মূলে। আর এটা পাওয়া যাবে কোথায়? কাণ্ড। সংযুক্ত মানেই কাণ্ড, অরীয় মানেই মূল। এখন উদ্দীপকের চিত্র 2, এখানে দেখো জাইলেম ফ্লেম কিন্তু 4টা আছে, 1 2 3 4, 4টা আছে। তাহলে এর সংখ্যা 4 না থাকে, যদি 6-এর অধিক হয় তখন তো সেটা কি হবে? একবীজপত্রী উদ্ভিদের মূল হবে। আর তার চিহ্নিত চিত্র আঁকতে বলছে, অর্থাৎ একবীজপত্রী উদ্ভিদের যে চিহ্নিত চিত্র আমরা যেটা বোর্ডে শো করছিলাম সেটা আঁকাইতে হবে। তারপরে দেখো পরের প্রশ্ন, এক্স ও ওয়াই এর অবস্থানের ভিত্তিতে, এক্স কি? ফ্লেম, ওয়াই কি? জাইলেম, এর অবস্থানের উপর ভিত্তিতে চিত্র 1 দ্বারা নির্দেশিত টিস্যু বিভিন্ন ধরনের হয়ে থাকে। অর্থাৎ এই জাইলেম এবং ফ্লেমের অবস্থানের উপর ভিত্তি করে যে প্রকারভেদ, সেই প্রকারভেদ এখানে আলোচনা করতে হবে। তাহলে উত্তর কিন্তু যথারীতি এমসিকিউ সলভ। মূলের পরিবহন কলাগুচ্ছ কি প্রকৃতির? কিছুক্ষণ আগে কিন্তু এগুলো আমি বলছি যে সংযুক্ত হইলেই কাণ্ড, অরীয় হইলেই মূল। তাহলে যেহেতু মূলের কথা বলছে তাহলে উত্তর কি হবে? অরীয়। নিচের কোন টিস্যুর কোষগুলো আকারে ছোট এবং দৈর্ঘ্য ও প্রস্থে প্রায় সমান? ভাজক টিস্যু। ভাজক টিস্যু আকারে ছোট হয় এবং দৈর্ঘ্য প্রস্থে প্রায় সমান হয়। তারপর ভাজক কোষের বৈশিষ্ট্য কোনটি? কোষ প্রাচীর আমি বলছি ভাজক টিস্যুতে পাতলা থাকে, কিন্তু এর পুরো লেগছে এটা ভুয়া। কোষগুলো ঘন সন্নিবেশিত। হ্যাঁ, ভাজক টিস্যুর কোষগুলোর মধ্যে কি থাকে না? আন্তঃকোষীয় ফাঁকা থাকে না, যে কারণে এরা ঘন সন্নিবেশিত। তাহলে উত্তর হবে খ, এটা হবে সঠিক উত্তর। তারপর রক্ষীকোষের উপস্থিতি নিচের কোথায় লক্ষ্য করা যায়? তাহলে রক্ষীকোষের উপস্থিতি পাওয়া যাবে কোথায়? পানি পত্ররন্ধ্রে। সাধারণ পত্ররন্ধ্রে, পানি পত্ররন্ধ্রে, উভয় প্রকার পত্ররন্ধ্রেই তোমার রক্ষীকোষ পাওয়া যায়। হাইড্রাথোট দিয়ে তরল পানি বের হয়ে যাওয়াকে কি বলে? আমি বলছি পানি বাষ্প আকারে বের হলে প্রস্বেদন, তরল আকারে বের হলে গ্যাটেশন। নিম্নের কোন উদ্ভিদে হাইড্রাথোট থাকে? আমি উদাহরণ দিয়েছিলাম যে টমেটো, তারপর তোমার কচু, এই সকল উদ্ভিদের উদাহরণ দিয়েছিলাম। তাহলে এখানে দেখো কি আছে? টমেটো আছে। তাহলে এটা হবে সঠিক উত্তর। নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হয়? প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্টি হবে হলো কি? জাইলেম। আমরা ওই যে প্রোক্যাম্বিয়াম ভাজক টিস্যুর কাজ অনুসারে 3টা ভাগ পড়ছিলাম, সেখানে আমরা প্রোক্যাম্বিয়াম পড়ছিলাম, সেখান থেকে বলছিলাম যে জাইলেম ফ্লেম প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয়। তারপর নিচের কোনটিতে ক্যাসপিরিয়ান স্ট্রিপ বিদ্যমান? তো ক্যাসপিরিয়ান স্ট্রিপ আমরা অন্ততক পড়ানোর সময় পড়েছিলাম, আর অন্ততকের ইংরেজি হলো এন্ডোডার্মিস। নিচের কোন স্টোমাটার 3টি সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত থাকে? 3টি সহকারী কোষ, সেটা হলো কি? এনোসাইটিক।
নিচের কোন স্টোমাটা 3টি সহকারী কোষ দ্বারা পরিবেষ্টিত, এটা আগে বললাম। তো এখন উপরোক্ত চিত্রের পরিবহন করার ক্ষেত্রে নিচের কোন তথ্যটি সঠিক? তাহলে এটা কিন্তু জাইলেম, এটা কিন্তু ফ্লেম, আর মাঝখানে কিন্তু ক্যাম্বিয়াম নাই, তাহলে সমপার্শ্বীয় বদ্ধ, কারণ ক্যাম্বিয়াম থাকলে হয়তো মুক্ত, যেহেতু তোমার ক্যাম্বিয়াম নাই এই জন্য এটা কি বদ্ধ। কোন ভাজক টিস্যুর কারণে উদ্ভিদের পাতার আয়তন বৃদ্ধি পায়? আমরা বলছি যে ঘনত্ব বৃদ্ধি পায় মাস, আর আয়তন বৃদ্ধি পায় হলো যে প্লেট ভাজক টিস্যুর কারণে। অধোতকের নিচ থেকে অন্ততক পর্যন্ত বিস্তৃত অংশটির নাম কি? তাহলে অধোতক থেকে অন্ততক পর্যন্ত যে অংশটা আছে তার নাম হলো কর্টেক্স। আমরা চিত্র দিয়ে কিন্তু এটা ব্যাখ্যা দিয়ে বোঝাইছিলাম। সেকেন্ডারি ভাজক টিস্যু কোনটি? সেকেন্ডারি ভাজক টিস্যু হলো কর্ক ক্যাম্বিয়াম, আমরা কিন্তু উদাহরণ হিসেবে এটার নাম বলে দিয়েছিলাম। কোনটি পরিণত জাইলেম টিস্যুর সজীব উপাদান? আমরা বলছিলাম যে জাইলেম টিস্যুর মধ্যে 3টা কোষ মৃত, একটা জীবিত, আর সেই জীবিত কোষের নাম হলো জাইলেম প্যারেনকাইমা। এখন আসো লাইকোপোডিয়ামের ভাস্কুলার বান্ডল কেমন, সেটা হলো যে তোমার জাইলেম কেন্দ্রিক। মাছ ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? শস্য, শ্বাস তৈরি হয় মাছ ভাজক টিস্যুর কারণে। স্টিলির অংশ, স্টিলির সংজ্ঞা দেখাইছিলাম, চিত্র সহ বোঝাইছিলাম। তো সেই ক্ষেত্রে স্টিলের মধ্যে পড়বে কে? পরিচক্র। জানি পরিচক্র থেকে কেন্দ্র পর্যন্ত অংশের নাম কি? স্টিলি। যে পত্ররন্ধ্রের চতুর্দিকের সহকারী কোষগুলো সাধারণত ত্বকীয় কোষের ন্যায়, তাকে কি বলা হবে? তাকে বলা হবে অ্যানোমোসাইটিক। তারপর লেপ্টোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডলের উদাহরণ কোনটি? লেপ্টোসেন্ট্রিক মানে কি? ফ্লেম কেন্দ্রে থাকে, আর এর উদাহরণ হলো যে তোমার ড্রাকেনা। পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে? এটা কিন্তু ক নম্বরের প্রশ্নের মধ্যেও আসে। পাতার গ্রাউন্ড টিস্যুকে বলে মেসোফিল। কোনটিতে হাইড্রা থ্রোট থাকতে পারে? কিছুক্ষণ আগে আমরা বললাম যে এটা পাওয়া যায় হলো কোথায়? পাতার কিনারায় হাইড্রা থ্রোট থাকে। হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল কোন উদ্ভিদে পাওয়া যায়? হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডল পাওয়া যাবে টেরিসে। লাইকোপোডিয়ামও পাওয়া যায়, টেরিসের মধ্যেও পাওয়া যায়। তারপর এই যে দেখো ফ্লেম জাইলেম, ক্যাম্বিয়াম নাই, তাহলে এটা কি হবে? এটা সংযুক্ত, সমপার্শ্বীয় কিন্তু বদ্ধ। আর একটা পয়েন্ট নাই, ওইটা বদ্ধ হবে আর কি। মূলের ত্বককে কি বলে? এপিব্লেমা। আমি কিন্তু সংজ্ঞা আকারে এটা বোঝাই গেছি। নিচের কোন উদ্ভিদের পাতায় হাইড্রা থ্রোট বিদ্যমান? কচু। প্লেট ভাজক টিস্যুর উদাহরণ কোনটি? পাতা। আমরা এটা বলে আসছি যে প্লেট ভাজক টিস্যুর ফলে উদ্ভিদের পাতা তৈরি হয়। নিচের কোনটি জাইলেম ও ফ্লেম উভয় টিস্যুতেই বিদ্যমান? জাইলেম আর ফ্লেম উভয় টিস্যুতেই বিদ্যমান হলো যে তোমার এই যে ফাইবার, এটা জাইলেম ফাইবার, ফ্লেম ফাইবার দুই হিসেবেই থাকে। তো সর্বসাকলে আবারও থ্যাংক ইউ সাথে থাকার জন্য। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে।